আসসালামু আলাইকুম। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মুজিব 100 আইডিয়া কন্টেস্ট শিরোনামে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সকল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত। এছাড়াও অন্যান্য পেশাজীবী গ্রুপের সদস্যদের সাথে নিয়েও টিম গঠন করে আইডিয়া জমা দেওয়া যাবে। তবে এই আয়োজনটি ব্যতিক্রমী হয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য সবার জানা দরকার। মূলত সেই প্রেক্ষিতেই প্রধানত সকল শিক্ষকবৃন্দকে এই আইডিয়া সম্পর্কে কন্টেস্ট সম্পর্কে বিস্তারিত অবহিত করার জন্য ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইউট্যাবের মাধ্যমে মুজিব 100 আইডিয়া কন্টেস্ট হোয়াট, হু অ্যান্ড হাউ শীর্ষক আজকের এই ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আবু লায়েক, সহযোগী অধ্যাপক সিএসি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অ্যাডমিন ইউট্যাব। প্রোগ্রাম হোস্ট হিসাবে আমার সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম, আইসিটি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। মুজিব 100 আইডিয়া কন্টেস্ট এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানানো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন মুজিব 100 আইডিয়া প্রতিযোগিতা 2021-এর সম্মানিত চেয়ার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার, সিএসি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আইডিয়া প্রতিযোগিতার সেক্রেটারি ডক্টর শামীম আল মামুন স্যার, আইআইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এই আইডিয়া কন্টেস্টটি আসলে দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড, দ্যাট ইজ IC4IR 2021 এর সাথে একটি কো-লোকেটেড ইভেন্ট হিসাবে অনুষ্ঠিত হবে। মোহাম্মদ সাজ্জাদ স্যার এই কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করছেন। স্যার আসলে অত্যন্ত প্রাণ শক্তি সম্পন্ন, প্রগতিশীল একজন মানুষ। এছাড়াও আরো অনেক গুণের অধিকারী। সবচেয়ে বড় কথা, শিক্ষা গবেষণার বেশিরভাগ সুন্দর আয়োজনেই স্যারকে আমরা দেখতে পাই। স্যার সহ উপস্থিত সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। সবাইকে এই অনুষ্ঠানের ফেসবুক লাইভ ভিডিওর লিঙ্কটি নিজেদের প্রোফাইলে শেয়ার করার জন্য অনুরোধ করছি, চ্যাট বক্সে দেওয়া আছে। এতে করে আপনার সহকর্মী এবং ছাত্রছাত্রীরাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে। এ পর্যায়ে প্রথমেই আসলে হোয়াট অংশ, এই আইডিয়া কন্টেস্টটি কি, এর প্রাসঙ্গিকতা এবং এর ফিলোসফিক্যাল দিক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন মুজিব 100 আইডিয়া প্রতিযোগিতা 2021-এর সম্মানিত চেয়ার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে দিতে পারবেন। পরবর্তীতে কোশ্চেন এন্ড আনসার সেশনে একে একে সেগুলোর উত্তর দেওয়া হবে এবং তখনও আপনারা হ্যান্ড রেইজের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ডক্টর আবু লায়েক। আমাকে কি স্ক্রিন শেয়ার করার জন্য সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ স্যার, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আমি তারপরে লাউডলি বলতে হবে স্যার, একটু লাউডলি বলতে হবে স্যার। স্যার আপনার হচ্ছে আইডি বলতে হবে। স্যার স্ক্রিন শেয়ার করতে পারছেন? আচ্ছা, আমি চেষ্টা করছি। ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটি তথ্য আসলে একটু ভুল করেছি, উল্লেখ করা হয়নি। আমাদের আজকের এই যে ওয়েবিনারটা হচ্ছে, এটির হোস্ট হিসাবে আমাদের মাঝে আছেন আইসিটি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার। ওকে, ধন্যবাদ ডক্টর আবু লায়েক চমৎকার উপস্থাপনার জন্য। এবং প্রথমেই শুরুতেই সম্মান জানাচ্ছি আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং 15ই আগস্টে নির্মমভাবে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতির পিতার
শতবর্ষ উপলক্ষে, জন্ম উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, বিশেষ করে আমাদের মাননীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেনের প্রেরণায় এবং তার দিক নির্দেশনায় এবং তার পরিকল্পনায়, তার চিন্তা ভাবনায় যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইভেন্টের একটা কোলোকেটেড ইভেন্ট মুজিব 100 আইডিয়ার দায়িত্ব প্রদান করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে স্যার, একটু জোরে বলতে হবে স্যার, শুনতে পাচ্ছি না। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তা আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বলবেন যদি শোনা না যায়। আমি প্রথমেই যে প্রেক্ষাপট, এই মুজিব 100 আইডিয়ার প্রেক্ষাপটটা আমরা তুলে ধরবো। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুজিব 100 আইডিয়া, বাংলায় আমরা যেটাকে বলছি মুজিব 100 আইডিয়া প্রতিযোগিতা। এবং আমাদের স্লোগান হচ্ছে ইনোভেট লোকালি, স্কেল গ্লোবালি, অর্থাৎ আমরা স্থানীয়ভাবে উদ্ভাবন করব এবং সেটা পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের স্লোগান, এটা হচ্ছে আমাদের লোগো। এখন আমাদের যে এখানে অনেকগুলো আইডিয়া কন্টেস্ট হয় বাংলাদেশে, কিন্তু ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যে আইডিয়া কন্টেস্টটা করছে তার প্রেক্ষাপট একটু ভিন্ন, সেটাই আমি এখানে তুলে ধরতে চাচ্ছি। তো আমার এই সংক্ষিপ্ত বক্তৃতাই থাকবে আমাদের মোটিভেশনটা কি, আমাদের চ্যালেঞ্জটা কি এটা করার জন্য, এবং এতে করে আমাদের কি সুযোগ সৃষ্টি হবে, বেনিফিট সৃষ্টি হবে শিক্ষক এবং ছাত্রদের জন্য। আমাদের মোটিভেশনটা হচ্ছে, আপনারা জানেন যে পৃথিবী ব্যাপী সব বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি সম্পদশালী একটা প্রতিষ্ঠান, যেখানে রয়েছে অগাধ ভৌত অবকাঠামো এবং মানব সম্পদ। কিন্তু সমস্যাটা হচ্ছে এই সম্পদগুলোর আমরা অপটিমাল ইউটিলাইজেশন কিন্তু আমরা করতে পারছি না। সেই সমস্যাটা অক্সফোর্ড ইউনিভার্সিটি রয়েছে, সেই সমস্যা হার্ভার্ডের রয়েছে, সেই সমস্যা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে রয়েছে, স্বাভাবিকভাবে এটা বাংলাদেশেই এটা রয়েছে। এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায়, এটাই হচ্ছে আমাদের এই মুজিব 100 আইডিয়া কন্টেস্ট আয়োজন করার অন্যতম একটা মোটিভেশন। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইকোসিস্টেমটা আছে, ইকোসিস্টেম সংক্ষেপে যেখানে এখানে ছাত্র অথবা আছে, আপনারা সবাই জানেন যে একটা সিস্টেমের যে কম্পোনেন্ট গুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করা, সেখানে কি আছে, আমরা একাডেমিক্সরা আছি, আমরা ছাত্ররা আছি, কিন্তু একটা কম্পোনেন্টস যেটা আছে ইন্ডাস্ট্রি, এই ইকোসিস্টেমের মধ্যে এটা অনেক সময় আমরা তার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাই না। এখন আমরা ইনোভেশন শব্দটা, আমরা যার বাংলা হচ্ছে উদ্ভাবন, এটা আমরা কিন্তু প্রতিনিয়তই বলছি, কিন্তু উদ্ভাবনটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ইনভেনশন এবং কমার্শিয়ালাইজেশনের মাল্টিপ্লিকেশন। এখন আপনি একটা পেপার লিখলেন, অথবা এই যে আজকের যে একটা আইডিয়া কন্টেস্ট করছি আমরা, অ্যাকচুয়ালি আইডিয়াটা হচ্ছে ইনভেনশন, কিন্তু ইনভেনশনের সাথে যদি আমরা কমার্শিয়ালাইজেশনটাকে ইন্টিগ্রেট করতে না পারি, এখানে কিন্তু ইনভেনশন আর কমার্শিয়ালাইজেশনকে আমরা 1+1 করছি না, আমরা করছি এটাকে মাল্টিপ্লিকেশন। কারণ মাল্টিপ্লিকেশন করতে পারলে আপনি ইন্টিগ্রেশন আসবে, ইন্টিগ্রেশন আসলে ইভ্যালুয়েশন আসবে, ইভ্যালুয়েশন আসলে আপনার সিনার্জি ক্রিয়েট হবে একটা সিস্টেমের মধ্যে। তো আমরা উদ্ভাবনকে এইভাবেই কিন্তু দেখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এডুকেশন ইকোসিস্টেমে এই উদ্ভাবনটা আমরা যেভাবে এখানে আমরা এই ইকুয়েশন দিয়ে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই না।
এবং বাংলাদেশেও কিন্তু অনেক ইনভেনশন আইডিয়া কম্পিটিশন হয়, কিন্তু এখানে ইকুয়েশনের ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে পাই না। এবং যেটা আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে, এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, তার ফ্রেমওয়ার্কটা কি হবে, তার মেথোডোলজিটা কি হবে, সেটাই আপনাদের তুলে ধরছি। এখন এই যে নোবেল এডুকেশন মডেলটা কেন দরকার, সংক্ষেপে একটা ইন্ডাস্ট্রি আর একাডেমিয়ার মধ্যে আমরা সেতু বন্ধন রচনা করব, যেটা ইনোভেশনের কিন্তু পূর্ব শর্ত। এবং এই ইনোভেশনের মাধ্যমে একটা আপনার ইভ্যালুয়েশন দেখতে পাবেন, সিস্টেমের মধ্যে একটা ডাইনামিজম দেখতে পারবেন। আমাদের এডুকেশন সিস্টেমগুলো আর কখনো কিন্তু স্ট্যাটিক হবে না, কারণ বর্তমান এডুকেশন সিস্টেমগুলো স্ট্যাটিক। যদি আমরা এই মডেলটা বাস্তবায়ন করতে পারি, প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউট কিন্তু একটা ডাইনামিক এডুকেশনে পরিণত হবে, কারণ এখানে আমরা ইনোভেশন দেখতে পাবো, যে ইনোভেশনটা হচ্ছে ইজ দ্য multiplication of the invention and the commercializations. এখন এতে করে আমরা যদি এই মডেল বাস্তবায়ন করতে পারি, আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে, 2041-এ আমরা উন্নত দেশে পরিণত হব, যখন আমাদের মাথাপিছু আয় হবে $15,000, উন্নত বিশ্বে স্যার আমরা শুনতে পাচ্ছি না। স্যার একটু আনমিউট করে নেন স্যার। এখন শোনা যাচ্ছে? শাহাদাত স্যার আপনি একটু আনমিউট করতে হবে। জি স্যার এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, তো এখন আমরা সেই 2041-এর যে রূপকল্প আছে, সেই এই মুজিব 100 আইডিয়া দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে সেখানেও কিন্তু একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। এখন আমরা যে মডেলটা আপনাদের সামনে তুলে ধরছি, যেটা বিস্তারিত আমি এখানে মাইক্রো লেভেলে বলবো, আমাদের সেক্রেটারি ডক্টর শামীম আলম মামুন তার বিস্তারিত অর্থাৎ আমরা যেটাকে বলি মাইক্রো লেভেল আপনাদের সামনে তুলে ধরবে। আমরা ওই জন্য আমরা এটাকে একটা নাম দিয়েছি ইনোভেটিভ এডুকেশন ইকোসিস্টেম, অর্থাৎ IEE। এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আইডিয়া, যেটা আপনি যদি আমাদের মডেলটা দেখেন, ইকুয়েশনটা দেখেন, ওটা হচ্ছে ইনভেনশন। আমরা এটাকে আমাদের মডেলের একটা পূর্ব ধাপ বলতে পারি, প্রিবেস। এবং পরে আমরা দেখতে পাচ্ছেন একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, যেটা আপনার ইনভেনশন আর যেটা আমাদের যে কমার্শিয়ালাইজেশনের মধ্যে যে একটা মাল্টিপ্লিকেশন, সেটাই কিন্তু আপনার এখানে কিন্তু এটা এনশিওর করবে। তাহলে আপনারা যেখানে এই যে আইডিয়াতে এখানে কয়েকটা ধাপ আছে, আমরা যেটা মডেলটা এখানে বলছি, প্রথমে আপনাকে প্রেস রিলিজ তৈরি করতে হবে, যেটা আপনারা 25শে সেপ্টেম্বরের মধ্যে সাবমিট করতে হবে। অলরেডি আমাদের উপস্থাপক তুলে ধরেছেন, আপনারা 3 জন থেকে 7 জনের গ্রুপ করতে পারেন। এখানে কিন্তু শিক্ষকরাও থাকতে পারে। এবং ডিসিপ্লিনের ব্যাপারে আমরা যেহেতু 10টা সমস্যাটাকে বাংলাদেশে চিহ্নিত করেছে, যেখানে আপনি আপনার আইডিয়া ওই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আপনি সাবমিট করতে পারবেন। এই জন্য আপনারা যে কোনো ডিসিপ্লিন থেকে অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি টিম ফর্ম করেও আপনারা আপনাদের আইডিয়া সাবমিট করতে পারবেন। একটা ভুল ধারণা আছে যে এই আইডিয়া কম্পিটিশনটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটের জন্য, সেটা না। হ্যাঁ, আমরা এখানে সবাইকে আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে আপনার আইডিয়া যদি সাবমিট করেন, সেটা আরো বেশি কিন্তু প্রবলেমটা সাস্টেইনেবল সলিউশন অর্জন করতে সহযোগিতা করবে। আইডিয়া কন্টেস্টের পরের ধাপ হচ্ছে, এরপরে যারা 25 তারিখের পর থেকে আমরা মেন্টরিং করব, অর্থাৎ আপনি যে আইডিয়াটা বানালেন তার একটা ছোট্ট ডেমো, আমরা যেটাকে বলছি মিনিমাম ভায়াবল প্রোডাক্টে যেন আপনি রূপান্তরিত করতে পারেন। পুরো অক্টোবর মাস ব্যাপী আমরা আপনাদেরকে মেন্টরিং করব। এখানে আমাদেরকে আমাজন থেকে সহযোগিতা করবে, ICT ডিভিশন থেকে করবে, আরো অন্যান্য প্রতিষ্ঠান থেকে মেন্টরিং হিসেবে সহযোগিতা করবে, কিভাবে আমরা একটা ভালো একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, টেকসই প্রযুক্তি আমরা ডেভেলপ করতে পারি ইনিশিয়াল স্টেজে। এবং ডিসেম্বরে গিয়ে এটার কি হবে, একটা জাজিং হবে, একটা ইভ্যালুয়েশন হবে, যেখানে আমরা 100 টপ আইডিয়াকে কিন্তু আমরা 20,000 টাকা দিয়ে পুরস্কৃত করব।
এটা হচ্ছে ডিসেম্বরে, ওই জন্য আপনার টাইমলাইনটা দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর 2021 থেকে ডিসেম্বর 2021। কিন্তু আমরা এখানে কিন্তু আমরা শেষ করছি না, আমরা চাচ্ছি এই মডেলটার একটা যেন প্রোটোটাইপ আমরা দেশের সামনে আমরা তুলে ধরতে পারি। ওই জন্য আপনারা সেকেন্ড ধাপে, যেটাকে আমরা ফার্স্ট পেজ বলছি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, অর্থাৎ আমাদেরকে ইতিমধ্যে আইসিটি ডিভিশন প্রমিস করেছে যে 100 আইডিয়ার মধ্যে টপ 10 আইডিয়াকে তারা ইনকিউবেট করার জন্য 10 লক্ষ টাকা করে দেবে। এখন এখানে 10 লক্ষ টাকা করে যারা পাবে তাদেরকেও কিন্তু এখানে আবার একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের 3টা ধাপের মধ্য দিয়ে যেতে হবে। একটা হচ্ছে ইনকিউবেশন, একটা হচ্ছে কি পাইলটিং, আরটা হচ্ছে কি জয়েন্ট রিসার্চ। ইনকিউবেশনে আপনি স্টার্টআপ প্রোডাক্ট তৈরি করবেন, পাইলটিং এ গিয়ে এটার ভ্যালিডেশন হবে, এখানে অনেক রিসার্চ গ্যাপ বের হবে। আর জয়েন্ট রিসার্চ যেটা হবে সেটা হবে কিন্তু আবার ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে, অর্থাৎ আমরা এই রিসার্চ গ্যাপ গুলো আমরা অ্যাড্রেস করব এবং শেষ পর্যন্ত আমরা চাইবো যেন একটা রোবাস্ট অ্যান্ড রিলায়েবল মার্কেট প্রোডাক্টটা চলে আসুক। এবং আমরা এখানেই আমরা বলবো যে আমরা ইনোভেশন, আমরা উদ্ভাবন অর্জন করতে পারলাম, which is the multiplication of the invention and the commercialization। ওই জন্য আপনারা দেখেন আমাদের টাইম লাইনে আবার সেই জানুয়ারি থেকে জুন পর্যন্ত, জুন 2022 পর্যন্ত আমরা কাজ করব এবং এর মাধ্যমে ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির একটা কোলাবোরেশন হবে। আমরা মডেল কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে তুলে ধরবো এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে আশা করি ওনারা যথাযথ, এখানে মাননীয় মেম্বার মহোদয় আছেন, তারা উদ্যোগ নেবেন। প্রয়োজনে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ইন্ডাস্ট্রি একাডেমিয়া, একটা হাব এটা গড়ে তোলা যেতে পারে, সেটা সেন্ট্রালি হতে পারে এবং এইটাই যেন বাস্তবায়ন হয় সেটাই আমরা তাদেরকে অনুরোধ করব। এবং এর মধ্য দিয়ে আমরা যারা একাডেমিয়াতে আছি আমরা এইভাবে রিসার্চে এবং রিসার্চকে যে প্রোডাক্টে আমরা রূপান্তরিত করব এই বিষয়ে আমরা ইউনিভার্সিটিগুলো আমরা নেতৃত্ব দিতে পারবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমাদের সেক্রেটারি আরো ডিটেইলস বক্তব্য রাখবেন। আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার, খুব সুন্দরভাবে প্রতিযোগিতাটির প্রাসঙ্গিকতা তুলে ধরার জন্য। এখন আমরা আসলে জানবো আজকের যে হু অ্যান্ড হাউ পার্ট সম্পর্কে, অর্থাৎ প্রতিযোগিতাটিতে কারা এবং কিভাবে অংশগ্রহণ করবেন সে সম্পর্কে কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মুজিব শত আইডিয়া প্রতিযোগিতার 2021-এর সম্মানিত সেক্রেটারি ডক্টর শামীম আল মামুন স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের আয়োজক যারা আছেন এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার, আরো আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার, আমাদের এই মুজিব 100 শতবর্ষ প্রতিযোগিতার চেয়ার। ধন্যবাদ জানাতে চাই হোস্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার এবং মডারেটর মোহাম্মদ আবুল আয়েক স্যার। প্রথমে শুরুতে আসলে আমার শুরু করার আগে আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে যুদ্ধ পর্যন্ত যত মুক্তিযোদ্ধা আছে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের কারণেই আজকে আমরা বাংলাদেশের 50 বছর স্বাধীনতা দিবস উদযাপন করছি এই বছর এবং মুজিব শতবর্ষ পালন করার সৌভাগ্য অর্জন করেছি। তো
তো আমি এই কন্টেস্টের শুরুর দিকে একদম যেটা বলতে চাই সেটা হলো গিয়ে আমাদের এই কন্টেস্টের এই সেমিনারের উদ্যোগে হোয়াট এবং হাউ, হু অ্যান্ড হাউ, এই পার্টটুকু আমি বর্ণনা করব। তো আমাদের মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার একটা লোগো যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, সেখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী প্রদর্শন করা হয়েছে এবং এর মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আবার এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো গিয়ে এর মাধ্যমে একটি শক্ত, সবল এবং সুন্দর উদ্ভাবনী একটি শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে বলে আমরা আশা করছি। সেই লক্ষ্যেই আমরা এই তর্জনীর ব্যবহার করেছি এবং আমরা এখানে একটি ব্রেনের ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো গিয়ে রিপ্রেজেন্ট করছে আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে মেইন কারিগর, যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, এগুলোকে বাস্তবায়ন করে রোবোটিক্স, ক্লাউড সার্ভিসেস এন্ড এভরিথিং, এই জায়গাটা রিপ্রেজেন্ট করছে। এন্ড থার্ড ওয়ান, আমরা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বোঝানোর জন্য একটা গিয়ার ইউজ করেছি। সো এই আইডিয়া শতবর্ষ, মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার আমাদের উদ্দেশ্য, তিনটি মূল উদ্দেশ্য নিয়ে আমরা আসলে এটাকে শুরু করেছি। একটা হলো গিয়ে যে আমরা চাই যে আমাদের যে এসডিজি গোল বা উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটি আছে, সেটি যেন আমরা আমাদের উদ্ভাবনী ধারণাগুলোর মাধ্যমে সেগুলো উদ্ভাবনী ধারণাগুলোর মাধ্যমে যেন আমরা তৈরি করতে পারি এবং সেই অর্জনগুলোকে যেন আমরা খুব সুন্দরভাবে করতে পারি এবং সেখানে এগিয়ে আসুক আমাদের দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানেই ইনোভেশনের চর্চাটা হোক এবং সেখানেই তার পরিচর্যা হোক। এছাড়াও এক ধরনের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বা আমরা সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রতিষ্ঠান সমূহ বা শিল্প কারখানা এবং একাডেমিক সবাই সমন্বিতভাবে একটি ইনোভেটিভ ইকোসিস্টেম যেন গড়ে তোলা যায় এবং আমাদের আইডিয়ার মাধ্যমে যুব সমাজের জন্য একটি গতিশীল একটা অর্থবহ কর্মসংস্থানের যেন তৈরি হয়, শুধুমাত্র চাকরি করার জন্যই চাকরি না, হ্যাঁ, যেটা আমার ভালো লাগে সেই ক্ষেত্রে যেন আমি নিজেকে ঝাঁপিয়ে নিতে পারি এবং বাংলাদেশকে গড়ে তুলতে পারি। আমাদের আইডিয়া জমা দেওয়ার একটি প্রবাহ অলরেডি আমাদের ওয়েবসাইট সেখানে দেওয়া আছে। আমি এখানে বলতে চাচ্ছি যে আমরা প্রথমে প্রাথমিক একটা আইডিয়া জমা দিব। প্রাথমিক আইডিয়া, সেটা 25 তারিখ পর্যন্ত হলে গিয়ে আমাদের সময় এই মাসে। দেন সেগুলোকে চূড়ান্তভাবে PRFAQ ফরম্যাটে লিখে আমাদেরকে জমা দিতে হবে। দেন তারপরে পরীক্ষামূলক একটা ছোট, মানে আমরা যেটা বলতে পারি যে ডেমো ইমপ্লিমেন্টেশন, নট নেসেসারি যে ফুল ইমপ্লিমেন্টেশনটা থাকতে হবে, বাট মেইন ফিচার যেটা আপনি আপনার এই PRFAQ তে বলছেন সেইটাকে বাস্তবায়ন করে দেখবে মেইন জিনিসটা। এবং ফাইনালি চূড়ান্ত জমা দেওয়ার সময় 31শে অক্টোবর। এরপরে আমরা জাজিং এর দিকে যাব। তো কারা কারা অংশগ্রহণ করতে পারবে? অলরেডি আমাদের এই প্রতিযোগিতার চেয়ার শাহাদাত হোসেন স্যার অলরেডি বলেছেন যে 3 থেকে 7 জনের একটা দল আপনাদেরকে তৈরি করতে হবে। 3 জন থেকে 7 জন, একজনও না, 2 জনও না, 3 জন থেকে। কারণ একটা দল আসলে এই আইডিয়াটাকে সুন্দরভাবে পরিচর্যার অংশ হিসেবে নিয়ে যেতে পারবে। একটা আইডিয়া শুধুমাত্র যে আমি আইডিয়া দিলাম, হ্যাঁ, আমার আইডিয়াটা ফার্নিশ করতে গেলেও টেকনোলজির হেল্প লাগবে। কারণ আমরা এখানে বলছি যে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে প্রাধান্য দিতে চাই, আমাদের এসডিজি লক্ষ্যমাত্রাকে ধরেন আমরা নির্ধারণ করে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাই এবং ভবিষ্যৎ উন্নয়নের সামনে রেখে। তো সেই জায়গায় একজন পার্টনার লাগবে, আরেকজন বিজনেস প্ল্যানার লাগবে অবশ্যই। তো এই 3 জনের দল, মিনিমাম 3 জনের দল আসলে লাগে। তো আমরা একটু লিমিট করেছি যে 3 থেকে 7 জন। এই দলে কারা কারা থাকতে পারবে? আমরা প্রপোজ করছি যে এই দলে যেন ছাত্র শিক্ষক একজন থাকে, হয় ছাত্র থাকতে পারে অথবা শিক্ষক থাকতে পারে। আর বাকি সদস্য তাহলে কারা? তারাও সবাই ছাত্র শিক্ষক হতে পারে অথবা বাইরের কেউ হতে পারে। বাইরের বলতে যে ইন্ডাস্ট্রি থেকে হতে পারে অথবা সেলফ যারা বিজনেস করছেন তারাও হতে পারে। অনেক
ছোট ছোট জায়গায় আমাদের এর আগের সভায় আমাদের প্রধান অতিথি এখন সাজ্জাদ স্যার ছিলেন, উনি বলেছেন যে আমাদের ধলাই খালেও অনেক সুন্দর সুন্দর ইনোভেশন হয়, কিন্তু সেগুলো উঠে আসে না, সেগুলো দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারছি না। তো তারাও অ্যাড হতে পারে, কিন্তু আমরা যেহেতু একটা একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন করতে চাচ্ছি, সো আমরা তাদেরকে আসলে রিসার্চের মাধ্যমে এই প্রোডাক্টটাকে আরো সুন্দর করে তুলতে চাচ্ছি। আমাদের যে স্লোগানটা ছিল যে ইনোভেট লোকালি অ্যান্ড স্কেল গ্লোবালি, আমরা এদেশে সেটাকে এদেশের প্রবলেমগুলোকে মাথায় রেখে আমরা সেগুলোকে বাস্তবায়ন করব, মানে আইডিয়া দিব, কিন্তু সেটা যেন সামগ্রিকভাবে বিশ্বায়ন জুড়ে যেন আমরা সেগুলোকে স্কেল আপ করতে পারি। আমরা এই শামীম 10টি স্যার, একটু ফুল স্ক্রিন মোডে কি নেওয়া যায় প্রেজেন্টেশনটা কি? Thank you. ওকে, সরি। সো আইডিয়া জমা দেওয়ার জন্য আমরা এই 10টি ট্র্যাক ঠিক করেছি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট শহর এবং গ্রাম, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, আমরা বলতে পারি ই গভর্নেন্স, পরিবহন ও পর্যটন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্যুরিজম, এনভায়রনমেন্ট, রিটেল ও ই কমার্স, ব্যাংকিং এবং তার আর্থিক সেবা খাতসমূহ যেগুলো আছে। এই 10টি জায়গায় আমাদের কি ধরনের ইনোভেটিভ আইডিয়া আসতে পারে যা এখন নাই, যা আমাদেরকে আসলে এই জায়গায় ইনোভেটিভ ওয়েতে দিবে, একটা সুন্দর গতিশীলতা আনয়ন করবে। আমরা এসডিজি লক্ষ্যমাত্রার জন্য যদি স্বাস্থ্য সেবার কথা চিন্তা করি, আমাদের দেশের মৃত্যু হার, শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে। আমাদের শিক্ষা খাতে যদি ধরি, আমাদের শিক্ষা থেকে যে ঝরে যাওয়ার যে হার, সেটা এখন প্রায় জিরোর কাছাকাছি চলে আসছে। আমরা অনেকগুলো লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলেছি, কিন্তু আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলো এখনো আমরা সেইভাবে পৌঁছাতে পারি। তাহলে সেই জায়গায় আমরা কি কি ইনোভেটিভ আইডিয়া আমরা উদ্ভাবন করতে পারি? এক্ষেত্রে একটু বলে রাখা প্রয়োজন, আমাদের এই ইয়ের পক্ষ থেকে, আমাদের এই অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে সিরিজ অফ সেমিনার এরকম হতে থাকবে, এবং সেখানে একটি সেমিনার থাকবে যে হাউ টু জেনারেট আইডিয়াস। এটাও খুব সুন্দর সাহায্য করবে সেই ক্ষেত্রে। অথবা আপনাদের নতুন নতুন যে আইডিয়া গুলো আছে, এই জায়গাগুলোর প্রবলেম গুলোকে চিহ্নিত করে তার একটা সুন্দর একটা আইডিয়া আপনাকে তৈরি করতে হবে, প্রথমে মাথায় রাখতে হবে আপনাকে। তো সেইটাকে লিখতে হবে কিভাবে? লেখার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল একটা ফরম্যাট, AWS অ্যামাজন ওয়েব সার্ভিস, যারা আমাদের সাথে মেন্টর দিয়ে টেকনিক্যাল সাপোর্ট হিসাবে তারা আমাদের সাথে আছে, এবং তাদের ফুল মেন্টরিং টিমটাই আমাদের সাথে আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি কোম্পানির নাম বলছি না, আরেকটি কোম্পানি যারা ইন্টারন্যাশনাল একটি কোম্পানি, কিন্তু তারা এখনো আমাদেরকে এখন পর্যন্ত লিখিত আকারে দেয়নি বলে আমি নাম উচ্চারণ করছি না, কিন্তু তাদের একটা টিম আছে, সেই টিমটা অলরেডি আমাদের সাথে কাজ করছে। হ্যাঁ, তো তারাও আছে, সেটাও একটা বিশাল বড় কোম্পানি এই অ্যামাজন ওয়েব সার্ভিসের মধ্যে। তো আমরা স্কেল গ্লোবালি যখন বলতেছি, তার মানে হলো গিয়ে এদেরকে কিন্তু আমরা সংযুক্ত করে ফেলেছি এখানে। শুধুমাত্র এটা আইডিয়াই না, এই আইডিয়া গুলোকে যেন আমরা একদম বিশ্বের দরবারের সামনে লিখতে পারি যে এই হলো গিয়ে বাংলাদেশের তৈরি আইডিয়া, এখন তোমরা কি আমাদেরকে করতে চাও কিনা, যে প্যাট্রোনাইজ করতে চাও কিনা। আমাদের ওই জায়গাগুলোতে এন্ট্রির জায়গাটাই ছিল না, এখন আমরা সেই এন্ট্রির জায়গাটা তৈরি করতে চাই। তো তার জন্য আমাদেরকে ইন্টারন্যাশনাল যে ফরম্যাট, সেই ফরম্যাটে লেখা শিখতে হবে। নর্মালি আমাদের এটা ইউনিক কেন বলতেছি, আমাদের দেশে যখন কোনো কন্টেস্ট হয়, তখন দেখা যায় নর্মালি স্টুডেন্টরা বা অন্যান্য সচরাচর যারা আছেন, তারা একটা স্লাইড তৈরি করেন, জাজের সামনে হয়তো সেটাকে উপস্থাপন করেন, এবং সেখান থেকে কিছু কোশ্চেন আনসার সেটিং এর মাধ্যমে তারা হয়তো একটা জাজিং করেন, এবং তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে। বাট আমাদের এটা হলো এরকম যে আপনাকে কারোর সামনে বলতে হবে না, আপনি অলরেডি ধরে নিয়েছেন যে আপনার প্রোডাক্টটি তৈরি হয়ে গেছে, ভবিষ্যতের একটা প্রোডাক্ট। এখন আপনি কিভাবে আপনার এই কাস্টমারদের কাছে পৌঁছাবেন? 5টি খুব ইউনিক কোশ্চেন আছে, যে ইউনিক কোশ্চেন গুলো আপনাকে প্রথমে শুরুতে চিন্তা করে নিতে হবে যে আপনার কাস্টমার কারা, আপনি যে প্রোডাক্টটা অথবা যে সার্ভিসটা আপনি নতুন ইনোভেট করলেন, সেই ইনোভেটিভ প্রোডাক্টের কাস্টমার কারা। এই কোশ্চেনের জবাব আপনার এই প্রেস বিজ্ঞপ্তি আকারে থাকবে, যে
এই একটা কোম্পানি, আমরা একটা কোম্পানি নাম এক্স একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করছি 2030 সালের 20 মে। এই প্রোডাক্টটি কি কি দিবে, তার মানে গ্রাহকের সমস্যা এবং সুযোগগুলো কি কি, গ্রাহকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা কি পাবে এই পণ্য ব্যবহার করে, গ্রাহকের প্রয়োজনীয় চাহিদা এবং চাহিদা সম্পর্কে কিভাবে আপনি জানতে পারবেন, এবং এই পণ্য ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতা কি বলে। আপনাকে সবকিছু ইনোভেটিভ ওয়েতে চিন্তা করতে হবে। প্রোডাক্ট এখন আপনার কাছে প্রোডাক্ট নেই, এখন আপনার কাছে প্রোডাক্ট নেই, বাট আপনি চিন্তা করছেন 2030 সালের 20 মে আপনার হাতে এই প্রোডাক্টটি তৈরি অবস্থায় আছে। দেন তার মানে কি অনেকগুলো সময় চলে গেছে, এই সময়ের ভিতরে এই জিনিসগুলো আপনি কিভাবে চিন্তা করবেন। এইগুলো চিন্তা করে নিয়ে একটা এক পৃষ্ঠার মতো একটা প্রেস রিলিজ, সিম্পল প্রেস রিলিজ যেভাবে লেখে সেভাবেই আপনি লিখবেন। সেই জায়গাগুলোতে আমরা এই করার জন্য একটা গাইডলাইন অলরেডি প্রস্তুত করেছি যে কিভাবে করবেন সেটা। এই গাইডলাইনটা দেখা যাচ্ছে কিনা? না স্যার, গাইডলাইনটা আসছে না স্যার। আমি মনে হয় ফুল স্ক্রিন শেয়ার করি, তাহলে দেখা যাবে। ওকে, সো এটা হলো কি আমাদের একটা গাইডলাইন। এই গাইডলাইন দেওয়া আছে, এই এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এই গাইডলাইনের ভিতরে একটা প্রেস বিজ্ঞপ্তি আসলে কিভাবে লিখতে হয়, হ্যাঁ, এক্ষেত্রে একটু বলে রাখা প্রয়োজন যে আমরা কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আইডিয়াগুলো জমা নিচ্ছি, বা আমরা যেটা বলি যে পিআরএফকিউ আমরা কিন্তু জমা নিচ্ছি দুটো মাধ্যমে। বাংলাতেও লিখতে পারেন আপনি, ইংলিশেও লিখতে পারেন। তো সেটার ক্ষেত্রে আমাদের একটা হেডিং লাগবে, এবং হেডিংটা হতে হবে খুবই শর্ট, হ্যাঁ, এবং সেই হেডিংটা আসলে আমার প্রোডাক্টটা যে লঞ্চিং হচ্ছে সেটার একটা ভাইব তৈরি করবে, এরকম ধরনের একটা হেডিং আমাদেরকে চুজ করতে হবে। এবং একটা সাব হেডিং থাকবে, নরমালি যা থাকে যে আমরা যে কোনো একটা অনুষ্ঠান করি অথবা তার একটা স্লোগানের মতো থাকে। তাহলে আমার একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করতে যাচ্ছি, তার ভাষার সাথে ছোট করে তার একটা টার্গেটেড কাস্টমারের একটা নজর কাড়ার জন্য একটা লেখা লিখতে হয় আমাদেরকে। তো সেটা আমরা অবশ্যই সেখানে থাকতে হবে। দেন ডেট, কবে নাগাদ আমি এটা পাবলিশ করব। দেন ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যেটা করতে চাই সেটা হলো গিয়ে ফার্স্ট প্যারাগ্রাফ লিখবো হলো গিয়ে স্টার্ট উইথ দ্য কাস্টমার। আপনার কাস্টমার কারা এটা প্রিসাইসলি এখানে 1-1.5 লাইনের মধ্যে আপনাকে বলে দিতে হবে, হ্যাঁ। যেমন ধরেন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে Amazon Prime customer now receive 30 minutes early access to lightning deal and provide additional saving on popular product। মানে প্রথমেই এই প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা আগ্রহ জন্মে গেল যে আচ্ছা তাহলে নেক্সটে কি আসছে, হ্যাঁ। দেন আপনি তার লঞ্চিং পার্সপেক্টিভ গুলোকে তুলে ধরলেন, অপরচুনিটিস গুলো কি কি আসছে, অ্যাপ্রোচটা কি হবে, আমি যে সলিউশনটা দিতে যাচ্ছি। আমি অপরচুনিটিস এবং প্রবলেম এগুলো আলোচনা করলাম। একটা হতে পারে যে আমার কোনো প্রবলেমই ছিল না এই জায়গাগুলোতে, আমি একটা ইনোভেটিভ আইডিয়া দিচ্ছি। আরেকটা হলো গিয়ে অলরেডি একটা সলিউশন আছে কিন্তু তার ভিতরে কিছু প্রবলেম আছে, আমি সেই প্রবলেমের একটা ইনোভেটিভ সলিউশন দিতে চাচ্ছি। তো সেটা কিরকম করে হবে, তো সেটা হতে পারে আমাদের এইটা ব্যাখ্যা করে তারপরে থার্ড প্যারাগ্রাফে আমরা লিখবো যে তার সলিউশনটা কি, অথবা মাই অ্যাপ্রোচ, হোয়াট আর দ্য মাই অ্যাপ্রোচেস। দেন আপনাদের টিম, যেহেতু টিমের কিছু মেম্বার থাকবে যারা সিটিও, সিইও অথবা ডাইরেক্টর অথবা চেয়ারম্যান, তাদের বক্তব্য কিন্তু খুব ভ্যালু ক্রিয়েট করে। কারণ কি অনেকে এই প্রেস বিজ্ঞপ্তিতে যদি অফিস প্রধান অথবা অর্গানাইজেশন প্রধানের যদি ছোট্ট একটা লাইনের যদি বক্তব্যও দেওয়া থাকে, সবাই একটু ভরসা পায় যে না উনি যখন বলছে, উনার মতো একজন লোক যখন বলছে, তখন এটাকে আসলে ভরসা করা যায়। সেই জায়গা থেকেই আসলে আমাদের ফোর্থ প্যারাগ্রাফ, ডেসক্রাইব দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমারের এক্সপিরিয়েন্স কি বলছে, আমরা যেহেতু ভবিষ্যৎ প্রোডাক্ট নিয়ে কথা বলছি, অলরেডি কাস্টমার সেটাকে এক্সপিরিয়েন্স করছে, সেইটাকে উপরে বেস করেই আপনি এই প্যারাগ্রাফটা লিখবেন। এন্ড সিক্সথ প্যারাগ্রাফ, কাস্টমার টেস্টিমোনিয়াল। অবশ্যই কাস্টমারের কাছ থেকে একটা আপনি ফিডব্যাক পাইছেন, সেই ফিডব্যাকটা আপনার প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট করার জন্য, যে নিউ যারা গ্রাহক হবে আপনার প্রোডাক্টের, সেই ক্ষেত্রে কিন্তু তার একটা ভ্যালু ক্রিয়েট করবে। দেন ফাইনালি হলো গিয়ে কল টু অ্যাকশন।
ডাইরেক্ট দ্য রিডার ওয়ার ক্যান গেট দ্য স্টার্টেড। এখন কোথায় গেলে এই প্রোডাক্টটা সে পাবে, এটা হলো ফরম্যাট, এটা প্রপোজ ফরম্যাট। বাট এই জায়গাগুলোতে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন ইনোভেটিভ ওয়েতে, দ্যাটস টোটালি আপ টু ইউ। সরি, আমি একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি, যে এটা একটা এক্সাম্পল, একদম ছোট করে এক্সাম্পল। আমি জাস্ট 30 সেকেন্ড বলছি যে আপনারা এই পিআরএফকিউটা একটু পড়ে দেখতে পারেন, যেখানে আসলে হেডার কিভাবে লিখতে হয়, দেন টাইমিংটা কিভাবে লিখতে হয়, তারপরে এর ব্যাখ্যাটা কি, তাহলে পড়লেই বোঝা যাবে যে এই সিচুয়েশনটা কিরকম দাঁড়ায়। অনলি 30 সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ। এগুলো আমাদের ওয়েবসাইটে অলরেডি এগুলো দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি পরে বলছি। এখন এই যে এটা নিলাম, এটা হলো গিয়ে আমাদের ইনিশিয়াল পিআরএফকিউ। এই পিআরএফকিউ আপনি যেটাই লেখেন এখন সাবমিট করবেন 25 তারিখের মধ্যে, যেভাবে পারেন আপনি যতটুকু বুঝলেন আইডিয়াটা ইনোভেটিভ ওয়ে যদি আপনি বুঝাতে পারেন, এবং এই যে আমরা যে কুইক একটা গাইডলাইন, এখানে কুইক গাইডলাইন এবং ব্রিফ গাইডলাইন এবং একটা টেমপ্লেট ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। আমি ওয়েবসাইটটা যদি দেখাই, আমাদের এই ওয়েবসাইটের এখানে দেখেন, এখানে কুইক গাইডলাইন, ডিটেল গাইডলাইন এবং টেমপ্লেট দিয়ে দেওয়া আছে। এই টেমপ্লেটটা একটা ওয়ার্ড ফাইল, আপনি ক্লিক করলেই সাথে সাথে এটা ডাউনলোড হওয়া শুরু করবে, এবং এই ফাইলের ভিতরেই আপনি চাইলে লিখতে পারেন সেটা। এবং এখানে সমস্ত কিছুই ধরেন টাইটেল আপ করে দেওয়া আছে, আপনি শুধু এখানে জাস্ট লিখবেন যে প্রত্যেকটা লাইনে কি কি লিখবেন। ঠিক আছে, ওকে। দেন এই প্রোডাক্টটাকে আমাদের প্রসেসের যদি অংশটা বলি, সেই প্রসেসের অংশ হিসেবে আমরা যারা সাবমিট করবেন তাদেরকে নিয়ে একটা বুট ক্যাম্প হবে, এবং সেখানে আমরা কিছু ইন্ডাস্ট্রিয়াল পার্টনার এবং মেন্টর আপনাদেরকে ঠিক করে দিব, প্রজেক্টগুলোকে গ্রুপিং করে। আমাদের যেহেতু 10টা আছে, সেই মেন্টরদের সাথে আপনারা কথা বললে তখন আরো সুন্দর করে আপনার আইডিয়াটা ওনারা গুছাতে সাহায্য করবে আরো। হ্যাঁ, যে কিভাবে আরেকটু কিভাবে লিখতে, বা টেকনোলজিক্যাল দিকগুলো কিভাবে ক্লিয়ার আপ করা যায় যদি টেকনোলজি হয়, আর যদি হয় সোশ্যাল কোনো প্রবলেম থেকে আপনি আলোচনা করছেন, তাহলে সেটা কিভাবে আপনারা আলোচনা করতে পারেন, সেই জিনিসটা এখানে কাজ করবে, যে সেই জিনিসটা আপনি কিভাবে করতে পারতেছেন। দেন সেখান থেকে একটা ডেমো প্রোডাক্ট তৈরি করা, যেটা মূল আপনার আইডিয়া, সেই মূল আইডিয়াটাকে আপনি একটু তৈরি করে একটা 1 মিনিট 2 মিনিটের একটা ভিডিও আমাদের এই সাইটে, মানে আমরা যেখানে পোর্টাল, যে পোর্টালে সাবমিশন নেব সেই পোর্টালে সাবমিট করবে। সেটার সাথে কি থাকবে, ফাইনাল সাবমিশন বলতে ফাইনালি প্রিপেয়ার্ড ইওর পিআরএফকিউ ফরম্যাট, এবং সাথে 2 মিনিটের একটা ভিডিও। এই পিআরএফকিউ এবং ভিডিও দেখে ফাইনালি আমাদের যারা বিচারকগণ আছেন তারা আমাদের কিছু ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনাদেরকে মার্কিং করবে। তো বিচারের মানদণ্ডগুলো কি কি? নরমালি এই যে প্রোডাক্টটা আপনি বলতে চাচ্ছেন তার ইম্প্যাক্টটা কি, দেন ইজ দেয়ার এনি ক্রিয়েটিভিটি অফ দ্যাট প্রোডাক্ট আছে কিনা, ভ্যালিডিটি আছে কিনা। ভ্যালিডিটি বলতে যে আপনি হয়তো খুব সুন্দর একটা প্রোডাক্টের কথা চিন্তা করছেন, কিন্তু আমাদের সোশ্যাল কনটেক্সটে, যদি বাংলাদেশের কনটেক্সটে বলি সেটা অ্যাকসেপ্ট করবে না, সেটা যদি আমেরিকা হয় তাহলে সেখানে হয়তো অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তো আপনি যে কনটেক্সটে আপনার কাস্টমার ঠিক করতে চাচ্ছেন, সেই কাস্টমারের বেসিসে আপনার এই প্রোডাক্টের ভ্যালিডিটি আছে কিনা, হ্যাঁ, সেটার বেসিসে চিন্তা করবেন। দেন রিলেভেন্স, যে এটা আসলে আপনি যেটা প্রপোজ করছেন, যে প্রবলেম জায়গাটাকে অ্যাড্রেস করছেন, আর যে প্রপোজড আইডিয়াটা বলছেন সেটার আসলে কতটুকু রিলেভেন্ট আছে। এন্ড ফাইনালি আপনার উপস্থাপনা। এই 5টা মূল বিষয়ের উপরে আসলে বিচার করবেন যে আপনার 100টা, আমরা যেহেতু মুজিব 100 আইডিয়া কন্টেস্ট আয়োজন করছি, এবং 100টা
আইডিয়া আমরা এইবারকার মতো পুরস্কার গ্রহণ করব, যেখানে সেরা 10টি প্রজেক্ট ইনকিউবেশন বা পরিচর্যা করার জন্য আমরা সিলেক্ট করব, যেটার সাথে আমাদের সাথে আছেন আইসিটি মন্ত্রণালয়ের আইডিয়া প্রজেক্ট আমাদের সাথে কাজ করবেন। এবং এই টোটাল প্রতিযোগিতাটি আয়োজন করার জন্য আমাদের আয়োজক হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, এবং আমাদের সাথে সহযোগী হিসেবে আছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামাজন ওয়েব সার্ভিস। এবং আমরা যে 10 লক্ষ টাকা করে 10টি প্রজেক্ট পাবেন, সেটা আইসিটি ডিভিশনের আন্ডারে একটি প্রজেক্ট আইডিয়া ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, সেখান থেকে আসলে প্রদান করা হবে। এবং এই যে আইডিয়াগুলো আছে, শুধু আইডিয়াগুলো এখানেই থেমে গেল না, এই 100টি আইডিয়া আমরা ওপেন করে দেব গ্লোবাল ইনভেস্টরদের জন্য, এবং সেই প্ল্যাটফর্মটা আমাদেরকে তৈরি করে দিবেন হলো কি অ্যামাজন ওয়েব সার্ভিস, যাদের প্ল্যাটফর্মে অলরেডি 70 মিলিয়ন ইনভেস্টর যুক্ত আছে। সো আপনাদের এই 100টি আইডিয়ার মধ্যে এরকম যে প্রথম 10টি হয়তো আমরা সিলেক্ট করে দিলাম, বাকি যে 90টি আইডিয়া, ওখানেও হয়তো বা আরো সুন্দর সুন্দর আইডিয়া আছে, অনেক সুন্দর। আমরা হয়তো আমাদের স্বল্পতার কারণে, আর্থিক স্বল্পতার কারণে হয়তো দিতে পারছি না, বাট এরকম হতে পারে সেটা হয়তো ফরেন কোনো কোম্পানি সেটা হয়তো ইনভেস্ট করে ফেলতে পারে, এবং সেগুলোর জন্য আমরা এই জায়গায় করব। তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়াটা ফলো করব, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। এখন যে 10টি প্রজেক্টকে আমরা করব, সেই ইনকিউবেশন করব, তার ইনকিউবেশনের মাত্রা 3টি ভাগে ভাগ করা থাকবে। দ্যাট মিনস আপনি তো একটা এমভিপি তৈরি করছেন বা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তৈরি করেছেন, সেই প্রোডাক্টটাকে ইনকিউবেশন পর্যায়ে নিয়ে যাওয়া, যে সেটাকে একটু ইনকিউবেশনটাকে একটু বাড়ানো, তারপরে আরেক প্রাইমারি ইনকিউবেশন করা, আইডিয়া কিছু আরেকটু যদি সম্প্রসারণ করা যায় সেটাকে তৈরি করা, এবং সেখানে যদি একটা বিজনেস প্ল্যান যদি অ্যাড করা যায়, সেই বিজনেস প্ল্যানটা আরো সুন্দর করে অ্যাড করা, সেই বিষয়ে 2 মাস আমাদের 2 মাস ইনকিউবেশন পর্যায়ে থাকবেন সেই প্রজেক্টটা। দেন পাইলটিং হবে, যে পাইলটিং এর মাধ্যমে আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন তাহলে তার গ্রাহক তৈরি করতে হবে এখন 2 মাসের মধ্যে আপনাকে। সেটা কি পর্যায়ে তার একটা ফিডব্যাক আমরা পাবো অবশ্যই, সেই ফিডব্যাকটা হলো গিয়ে আমার এই প্রজেক্টের মূল্যায়ন, এবং সেখান থেকে আমরা একটু রিসার্চ আইডিয়া খুঁজে বের করতে চাই যে কি ধরনের রিসার্চ, সেটা বিজনেস রিসার্চ হতে পারে, সেটা সোশ্যাল রিসার্চ হতে পারে, সেটা টেকনোলজিক্যাল রিসার্চ হতে পারে, এনিথিং, এনি রিসার্চ। সেই রিসার্চের সাথে একটা যৌথভাবে গবেষণা পরিচালনা করা, এবং সেখান থেকে চূড়ান্তভাবে যে প্রোডাক্টটি তৈরি হবে সেটাই আমরা পরবর্তীতে আমরা চাচ্ছি যে আপনারা মার্কেটে পেনিট্রেশন যেন করতে পারেন সেই জায়গা থেকে। ওকে, সো এ বিষয়ে যদি আরো জানতে হয়, আমাদের এখানে ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজে অলরেডি এগুলো শেয়ার করা আছে। আমাদের IC4IR/Mujib100 Ideas যে সাইটটা আছে সেই সাইটেও দেওয়া আছে, as well as you can email us to these email addresses. আর আমাদের ওয়েবসাইটে যদি আপনারা যান, ওয়েবসাইটে গেলে একদম IC4IR এর সাইটে গেলেও আপনারা Mujib100 Idea কন্টেস্টের পাবেন। সেখানে গিয়ে যখন সাবমিট করবেন, সাবমিশন পোর্টালটা এখনো ওপেন হয় নাই, এখানে যেটা দেওয়া আছে জাস্ট প্রাইমারি, বাট সাবমিশন পোর্টালে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, টিম মেম্বার সিলেক্ট করতে হবে, দেন আপনাদের আইডিয়া টাইটেল এবং ইনিশিয়াল PRFQ যেটা আছে সেটা দিয়ে আপনারা প্রথমে সাবমিট করবেন উইদিন দিস 25th সেপ্টেম্বর। এরপরে আমাদের বাকি প্রসেস যথাসময়ে আপনারা ইমেইল, SMS নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। কোন পর্যায়ে কি কি করতে হবে, কখন আপনার মেন্টর সিলেক্ট হবে, কখন তাদের সাথে মিটিং হবে, কখন আপনারা তাদের সাথে কোলাবোরেট করবেন, এবং ফাইনালি কবে আপনারা সাবমিট করতে যাচ্ছেন, সেই সমস্ত টাইমলাইন আপনারা ইমেলের মাধ্যমে ওই পোর্টালের মাধ্যমে, এবং সমস্ত আফটার সাবমিটিং দ্য ইনিশিয়াল সাবমিশন ইউ ক্যান গেট ইনটু দিস পোর্টাল এন্ড ইউ ক্যান গেট এভরি ইনফরমেশন ফ্রম দেয়ার। সো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি অনুষ্ঠানের এই প্রতিযোগিতার এই আজকের সেশনটি আয়োজন করার জন্য ইউট্যাব যে প্ল্যাটফর্মটির সাথে আমরা আজকে যুক্ত হয়েছি, সেই প্ল্যাটফর্মের যারা সদস্য আছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শামীম আল মাহমুদ স্যারকে। আমার মনে হয় সবারই অনেকখানি পরিষ্কার হয়ে গেছে যে প্রতিযোগিতাটি
কিভাবে অংশগ্রহণ করতে হবে এবং কারা অংশগ্রহণ করতে পারবে। তো এ পর্যায়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে খুব সংক্ষিপ্ত যদি কিছু প্রশ্ন থাকে আমরা এখন কিছুটা নিতে পারি। ভাই চ্যাট বক্সে কারোর তেমন কোনো চ্যাট বক্স ওকে। হ্যাঁ, পার্টিসিপেন্টসদের জন্য চ্যাট বক্স ওপেন আছে। স্যার এটা জি চ্যাট জি বক্সটা সম্ভবত ওপেন ছিল না, ওপেন করে দিয়েছি। আমার মনে হয় স্টুডেন্টরা আচ্ছা, এখন ই করতে হ্যাঁ হ্যাঁ পারে। হ্যাঁ, আচ্ছা, ওকে আর ওকে। স্টুডেন্টরা চাইলে সরাসরি কোয়েশ্চেনও করতে পারে। আচ্ছা, আচ্ছা, এখন একটা ফ্লোর কোশ্চেন মনে হয় আসছে ওপেন মনে করে হয়। দিয়েছেন হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন যেহেতু ওপেন হয়ে গেছে সেহেতু স্যার ওপেন আপনারা করে দিয়েছে, সরাসরিও তো কোশ্চেন করতে স্টুডেন্টরা সরাসরি কোয়েশ্চেন করতে পারবে। আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে ডাজ দ্য ইমেজ অ্যালাউ ফর দ্য পিয়ার? ইয়েস, প্রাইমারি ইনিশিয়াল সাবমিশনে আপনারা চাইলে কোনো ফ্লো চার্ট ইউজ করতে পারবেন বোঝানোর জন্য, আপনারা চাইলে কোনো ডায়াগ্রাম ইউজ করতে পারেন, এটা হলো কি ইনিশিয়াল সাবমিশন। বাট যখন আপনারা ফাইনাল সাবমিশন করবেন তখন আর এগুলো থাকবে না, কারণ অলরেডি আপনারা তখন মেন্টর পেয়ে যাবেন, তার কাছ থেকে আরো ভালোভাবে শিখতে পারবেন। সো ইন্টারন্যাশনাল ফরম্যাটে যেহেতু আমরা করছি এবং ইন্টারন্যাশনালি এটাকে স্কেল আপ করার চেষ্টা করছি, তো ততদিনে আপনারা এটা শিখে যাবেন ইনশাল্লাহ, এবং সেই সময় আপনারা নিজেরাই পারবেন। সো ইনিশিয়াল পিআরএফকিউতে ইমেজ অথবা ফ্লো চার্ট অথবা কোনো প্রকার ইমেজ ইলাস্ট্রেশন ইজ অ্যালাউড। For oceanography, how can we collaborate with industry? I'm not sure. এটা আচ্ছা, এটা আমি অ্যানসার করি। এটা মনে হয় স্যার বলতে পারবেন। হ্যাঁ, ফর ওশানোগ্রাফি আমাদের এখানে ইন্ডাস্ট্রি বলতে আমরা যেমন গভর্নমেন্ট যে মিনিস্ট্রি অথবা এডুকেশন মিনিস্ট্রি অথবা ওশানোগ্রাফি রিলেটেড মিনিস্ট্রি আছে, তারাও কিন্তু আমাদের কিন্তু পার্টনার। তারাও এক যে কাইন্ড অফ ইন্ডাস্ট্রির ডেফিনেশনটা যদি দেখি ওদেরকেও ধরা হয়। তাহলে মনে করেন আপনি ওশানোগ্রাফি একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমরা এখন ব্লু ইকোনমির কথা বলছি আর কি। হ্যাঁ, যেটা খুব বেশি দরকার, আমরা সমুদ্র জয় করেছি এই সরকারের নেতৃত্বে। তো ওখানে আপনারা যদি আইডিয়া দেন, ওখানে যদি সমস্যার কোনো ইয়ে দেন, তখন আমরা আপনাদেরকে ফেসিলিটেট করব ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে কিভাবে তারা এটা আপনার আইডিয়াটাকে, আপনি তো ইনিশিয়াল একটা মিনিমাম প্রোডাক্ট বানাবেন, সেটাকে কিভাবে ইনকিউবেট করা যায় সেটাও কিন্তু আমরা কমিটির পক্ষ থেকে আমরা এটাকে ইউজিসির সহযোগিতায় এটা আমরা এক্সপ্লোর করব। তো এখানে কিন্তু এই অর্থে বলা যেতে পারে এখানে প্রচুর অপরচুনিটি আছে। এটা ক্লোজ সিস্টেম না, ওপেন সিস্টেম। আমরা এটা আপনাদেরকে যতটুকু পারি আমরা সেটা হেল্প করব। অর্থাৎ এখানে যেটা আমরা যে 100টা যে আইডিয়াকে আমরা যে অ্যাওয়ার্ড করব, 10টা ইনকিউবেট করবে কিন্তু আইসিটি ডিভিশন। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, ইতিমধ্যে আমাদের সেক্রেটারি বলেছেন যে বাকি যে আইডিয়াগুলো আছে, যে আমাজন ওয়েব সার্ভিস তারা অনেকগুলো ওই আইডিয়াকে ইনকিউবেট করবে, ইউজিসির সহযোগিতায় বিভিন্ন মিনিস্ট্রি ইনকিউবেট করবে। ফর এক্সাম্পল সায়েন্স এন্ড টেকনোলজি হতে পারে, পরিবেশ হতে পারে, আমরা এগুলো এদেরকে ওনাদেরকে অ্যাপ্রোচ করব। তো এইভাবে ইভেন কি এমনও হতে পারে, ধরেন 500 আইডিয়া হলো, আমরা 100টাকে অ্যাওয়ার্ড করলাম, আরো ভালো ভালো রয়ে গেল, আমরা পরবর্তী পর্যায়ে কমিটি ঠিক করবে কিভাবে এগুলোকে আরো ইনকিউবেট করা যেতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে। স্যার থ্যাংক ইউ। কবে থেকে সাবমিশন ওপেন হবে? সাবমিশন ওপেন হবে 15 তারিখ থেকে। আমাদের পোর্টালটা 15 তারিখ মানে 15 সেপ্টেম্বর থেকে ওপেন হবে। জি, একজন আরো কোশ্চেন আছে যে পিআর এর শেষ লিংকটা কিসের দিতে হবে? শেষে লিংকটা আমি ঠিক বুঝতে পারিনি এই কোশ্চেনটা। পিআর এর শেষে লিংকটা কিসের দিতে হবে? কাজী আরাফানুল ইসলাম, আপনি নিজে কোশ্চেনটা করতে পারেন। জি জি, আপনি যদি একটু মাইক্রোফোন অন করে যদি ক্লিয়ার করতেন বিষয়টা। আপনি মনে হয় একটা জিনিস মনে হয় বলতে চাচ্ছেন যে একদম শেষ প্যারাগ্রাফে, 5th প্যারাগ্রাফে একটা লিংকের কথা বলা হচ্ছে, তাই না? এটার কথা যদি বলে থাকেন তাহলে আমার অ্যান্সারটা হলো গিয়ে যে এই জায়গায় আপনার প্রোডাক্টটা কোথায় গেলে পাওয়া যাবে। মানে কাস্টমারের একদম জেনারেল একটা কোশ্চেন থাকবে যে প্রোডাক্টটা দিয়ে কি হবে। সে যখন বুঝতে পারলো যে বেশ ভালো এইটা প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্ট আমি কোথায় গেলে পাবো।
তো তার একটা টেন্টেটিভ একটা লিঙ্ক আপনার তো থাকবে যে আপনি আইদার ধরেন একটা অ্যাপ তৈরি করেন, মোবাইল অ্যাপ, সেটা গুগল অ্যাপ স্টোরে পাওয়া যাবে অথবা iOS অ্যাপ স্টোরে পাওয়া যাবে, অথবা আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনি সেই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন, তাহলে সেটার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন যদি এটা কোশ্চেন হয়ে থাকে। Is it mandatory to use Mujib 100 logo? No, not mandatory. ওইটা জাস্ট আমাদের কি বলে একটা গাইডলাইন তৈরির জন্য জাস্ট একটা ডিজাইন দেওয়া আছে। এই উপরের অংশটুকু বাদ আপনারা যখন টেমপ্লেট থেকে ডাউনলোড করবেন দেখবেন সেখানে নাই, সেখানে শুধু কি বলে যে আপনার এই ফাইলটাই আছে, কি বলে যে আমাদের ওয়ার্ড ফাইলটা, এবং সেখানে আর কিছুই নাই। Then আর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে একটা গ্রুপ সর্বোচ্চ কয়টা আইডিয়া সাবমিট করতে পারবে? একটা গ্রুপ একটাই পারবে, সিমিলার গ্রুপ আরেকটা আইডিয়া সাবমিট করতে পারবে না। বাট এক গ্রুপে একজন হয়তো মেম্বার আছেন, অন্য গ্রুপে একই মেম্বার থাকতে পারে, কিন্তু দুটো গ্রুপ সেম মেম্বারের সমন্বয়ে তৈরি হতে পারবে না, এবং দুই গ্রুপের টিম লিডার অবশ্যই আলাদা হতে হবে। পরে আছে দেশের সমস্যা দূরীভূত হবে এমন আইডিয়া কি প্রাধান্য পাবে? আমরা যে 10টি ট্র্যাক বলছি, ওই ট্র্যাকের মধ্যে আপনি যে সমস্যা আমাদের দেশের সমস্যা দূর করতে চান যদি সেটার মধ্যে থাকে, অবশ্যই কেন সেই আইডিয়া অবশ্যই প্রাধান্য পাবে, এবং আমরা প্রাধান্যের সেক্টর 10টা সেক্টর অলরেডি ঠিক করে দিয়ে রেখেছি। ক্যান আই আস্ক এ কোশ্চেন? ডক্টর MM উদ্দিন, মুসলিম উদ্দিন মনে হয় ওশানোগ্রাফি থেকে একজন স্যার মনে হয় কথা বলতে চাচ্ছেন। আমার মনে হয় স্যার আপনি কোয়েশ্চেন করতে পারেন স্যার, আপনার যে জিজ্ঞাসাটা ছিল। মোহাম্মদ মুসলিম উদ্দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু আনমিউট নিজেই করে নিয়ে ইয়ে করেন, আমি আনমিউট। ওকে, হ্যাঁ স্যার আনমিউট হয়ে যান। আসসালামু আলাইকুম, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে যেমন কথার কথা খুব সংক্ষেপে বলছি যে আমাদের সমুদ্র এলাকা যতটুকু আছে অতটুকু কিন্তু আমরা এখন ম্যাপের আওতা আনতে পারিনি, এবং কিছু কিছু এলাকা আছে যেখানে যদি আমরা একেবারে শিপ নিয়ে ম্যাপিং করতে যাই, মানে সার্ভে করতে যাই, তাহলে আমাদের প্রচুর সময়, প্রচুর টাকা, প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে। সেক্ষেত্রে আমরা হয়তো একটা রোবোটিক্স তৈরি করার চেষ্টা করতে পারি, যে খুব দ্রুততর সময়ে, জাস্ট লাইক এ ড্রোন, দ্রুততম সময়ের মধ্যে আন্ডার ওয়াটার একটা ড্রোন, সে কিন্তু আমাদের যেসব আনঅ্যাক্সেসিবল এরিয়াগুলো আছে সেখান থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আমার আইডিয়া না, এটা একটা উদাহরণ দিচ্ছি, মানে জাস্ট একটা টেকনিক উদাহরণ দিচ্ছি। এরকম একটা কাজ করতে গেলে কিন্তু আমার যে বাজেট, যে ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দরকার, সেটা কিন্তু আমার এখানে যে বাজেটটা দেওয়া হবে তার চেয়ে অনেক বেশি। তো যেহেতু আমরা সমুদ্র নিয়ে কাজ করি, আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং খুব রিস্কি, একটু টাইম কনজিউমিং। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা আইডিয়া দিই যে আইডিয়াটার জন্য এই বাজেটটা যথেষ্ট নয়, সেটা কতটুকু অ্যাপ্রুভ হবে, বা হয়তো বাজেট বেশি বলে সেটা বাদ দিয়ে দেওয়া হবে কিনা? না না, সেখানে বাদ দিয়ে দেওয়া হবে না, আইডিয়ার উপরে গুরুত্ব করে। এখন আমরা হয়তো বা আপনাকে একটা জাস্ট মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করার জন্য হয়তো যে এটা দিচ্ছি, হ্যাঁ, সেই টাকাটা তো ধরেন এরকম তো বলা যায় না যে আপনি 1 থেকে 10-এর মধ্যেই থাকতেছেন এবং 10 লক্ষ টাকা করে পাচ্ছেন। আমি ধরে নিচ্ছি যে আপনি পাচ্ছেন, তো সেই টাকার ভিতরে আপনি যতটুকু করলেন। তারপরে তো আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টর যারা আছেন সেখানে আছেন, বাংলাদেশের আরো অনেকগুলো কি বলে যে আইসিটি মিনিস্ট্রি অনেকগুলো প্রজেক্ট আছে, A2I এর একটা প্রজেক্ট আছে, ইনোভেশন ফান্ড আছে, সেগুলো তো আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন, বিকজ ইউ আর অলরেডি কম্পিটিশন and gain the award, তাই না? তো সেখান থেকে আপনি অবশ্যই হেল্প পাবেন। অবশ্যই আমরা যে টোটাল সাপোর্ট দিব তা বলছি না আর কি, হ্যাঁ, কন্টেস্টের ফরম্যাট অনুসারে। অনেক ধন্যবাদ। আর আগের কোয়েশ্চেন, যে আমাদের ওশানোগ্রাফি ফিল্ডের জন্য কিন্তু ইন্ডাস্ট্রি এখনো বাংলাদেশে সেরকম ভাবে গড়ে ওঠেনি। আগের কোয়েশ্চেনটা আমি এজন্য করেছিলাম, কারণ আমরা সরাসরি কোন ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করা আমাদের জন্য খুব টাফ, যেটা আমি ইউজিসি কেও এর আগে জানিয়েছিলাম একটা মিটিং এ।
এক্ষেত্রে আমরা একটা হিউজ ল্যাকিংসে পড়ে আছি। আমি একটা কারেন্ট নিয়ে করব, বাংলাদেশে কিন্তু এরকম কোনো কমার্শিয়াল ইন্ডাস্ট্রি এখন তৈরি হয়নি যারা আমার সাথে কোলাবোরেট করবে। রাইট। তো সেই জায়গাটা নিয়েই আসলে আমার মনে হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটা হাব তৈরি করতে চাচ্ছেন, যে হাবের সাথে আসলে ইন্ডাস্ট্রি, এখন এখানে যেহেতু লোকাল ইন্ডাস্ট্রি নাই, এরকম হতে পারে যে ফরেন ইন্ডাস্ট্রি গুলো এখানে আসবে, এই হাবের সাথে যুক্ত হবে, তখন হয়তো আমরা এখান থেকে একটা বড় ধরনের একটা হেল্প পাবো ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, as a mentor, is it possible for a faculty to involve in more than a project of student? Yes, you can do it, no problem. But আপনি যদি টিম লিডার হন, একটা টিমেরই টিম লিডার হতে পারবেন। হ্যাঁ, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি হুমায়রা। আমি বগুড়া পুন্ডরা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আগে আমরা অনেক আইডিয়া কন্টেস্টে গিয়েছিলাম, তো ওখানে একটা প্রবলেম আমরা ফেস করেছি। আমাদের আইডিয়াগুলোতে প্রাইভেসি ইস্যু, যেগুলো গভর্নমেন্ট সাইড থেকে অনেক প্রাইভেসি ইস্যু ইফেক্ট মানে প্রবলেম করেছিল, যে তোমাদের আইডিয়াতে এইটা গভর্নমেন্ট সাইডের প্রাইভেসি, এটার জন্য তোমাদের আইডিয়াটা আমরা গ্র্যান্ট করতে পারতেছি না। তো এই ধরনের ইস্যুগুলো আমরা আপনাদের এখানে কতটা ইফেক্টিভ হবে, আমাদের কতটা আমাদের আইডিয়ার জন্য কতটা যেটা নেগলেক্ট হবে আমাদের আইডিয়াটা, এই ধরনের ইস্যু থাকলে সেটাই জানতে চাচ্ছি। আর একটা কথা হচ্ছে আমাদের বিজনেস যেটা প্ল্যান, আমাদের আইডিয়া নিয়ে, তো আমাদের আইডিয়াটা আমরা যখন ইনিশিয়ালি শুরু করি অবশ্যই তার একটা বিজনেস প্ল্যান থাকে যে আমাদের আইডিয়াটা কিভাবে এটা ইমপ্লিমেন্ট হবে। তো সেখানে আমরা যেই প্ল্যানটা নিয়ে যাই, অনেক সময় আমরা জাজদের দেখেছি তারা বলে যে না, এই প্ল্যানটা হবে না বা এভাবে করা যাবে না। তো আমরা যখন আইডিয়াটা ইনিশিয়াল ওটা তো ইমপ্লিমেন্ট হয়নি, তাহলে ওর ফুল প্ল্যানটা, বিজনেস প্ল্যানটা কিন্তু আমরাও এখনো তৈরি করতে পারিনি। তো আইডিয়াতেই যদি এভাবে বলা হয় তাহলে আমাদের অনেক প্রবলেম হয় বা আমরা অনেকটা আশাহত হই। তো এবারের আইডিয়া কন্টেস্টে এগুলো কিভাবে আমরা, এই জিনিসগুলোকে আপনারা কিভাবে দেখবেন সেটা আমরা একটু জানতে চাচ্ছি। দেখেন, প্রথমে আপনার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা দিই। সেকেন্ড কোশ্চেনে আপনার বিজনেস প্ল্যান, পিআর এ সাধারণত মানে প্রেস রিলিজ যখন আপনি দিবেন কোনো প্রোডাক্টের, সেখানে আসলে কোনো বিজনেস প্ল্যান থাকে না। হ্যাঁ, এটা একদম টোটালি যে আপনি অলরেডি সব সেট, আপনার প্রোডাক্ট সেট, এখন জাস্ট আপনি মার্কেটে ঢুকতেছেন, তার জন্য একটা প্রেস রিলিজ সাবমিট করতেছেন টু অল দ্য নিউজ পেপার, অল দ্য মিডিয়া, ডিজিটাল মিডিয়া অর প্রিন্টেড মিডিয়া। সেই জায়গায় কখনো তো আপনি আপনার এই বলবেন না, তাই না? এইভাবে লিখতে হবে। দেন আপনি যখন যদি ইনকিউবেশনে যান, সেই ক্ষেত্রে তখন আপনি কিন্তু এগুলো হেল্প পাবেন। যে কিভাবে করতে হবে বিজনেস প্ল্যান, কিভাবে আইডিয়াটাকে স্টার্ট আপে রূপান্তর করতে হবে, সেটা পাবেন সেখানে। আপনার এখন স্টার্ট আপও নাই, আপনার এখন কোনো ইও নাই, আপনি শুধুমাত্র পিআর এবং এফএকিউ যে কিছু কোশ্চেন, আমাদের এই যে কমপ্লিট যে গাইডলাইনটা দেওয়া আছে অথবা আমাদের যে কুইক গাইডলাইনটা দেওয়া আছে, সেখানে দেখবেন আমরা কিছু প্রায় অলমোস্ট 32টার মতো স্যাম্পল কোশ্চেন আমরা দিয়ে রাখছি, যে এই ধরনের কোশ্চেন গুলো আপনি করতে পারেন আপনার প্রোডাক্টের জন্য। এবং এই পিআর তো লিখবেন আর এই এফএকিউ গুলো লিখতে হবে আপনাকে। এখন আপনার জন্য যে কোশ্চেন গুলো অ্যাপ্লিকেবল, এই কোশ্চেন গুলোই থাকতে হবে, নট নেসেসারি। আপনি আপনার মতো করে আপনার প্রোডাক্টের সাথে মিল রেখে যে কোশ্চেন গুলো করতে চান সেটাই। আর আরেকটা হলো গভর্নমেন্টের প্রাইভেসি ইস্যুর ক্ষেত্রে এই আইডিয়াতেও আসলে কোনো হ্যাম্পার করবে না। কেন বলতেছি করবে না? যে আপনি এমন একটি প্রোডাক্ট ধরেন তৈরি করতে চাচ্ছেন যেখানে আসলে নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনাকে হেল্প করতে হবে। মানে সেটা হয়তো বা গভর্নমেন্ট হয়তো বা সেটাকে রিসিভ করতে হবে। আপনি ই গভর্নেন্স এর উপরে যদি করেন, তাহলে দেখা গেল কি যে আপনি হয়তো গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন, সাপোজ ত্রাণ মন্ত্রণালয় নিয়ে কাজ করতে। তো ত্রাণ মন্ত্রণালয় যখন যাবেন, তখন আপনারা তাদের একটা প্রসেস আছে, সেই প্রসেসকে যখন চেঞ্জ করার জন্য একটা ইনোভেটিভ একটা আইডিয়া দিলেন, তো তারা অবশ্যই সেটাকে যখন অ্যাডপ্ট করবে, তখন তাদের নীতিমালায় অবশ্যই সেটা ইনক্লুড করে নিবে, এর ব্যতিক্রম হবে না। সো এখানে আমার মনে হয় না প্রাইভেট কোনো মানে এই ধরনের প্রাইভেসি ইস্যু আছে। হ্যাঁ, এবং সেটা আসলে আমাদের বিচার কার্যের সাথে জড়িতও না। আমরা বিচারের ক্ষেত্রে যে 5টি বলেছি, যে একটা হলো কি ইম্প্যাক্ট, ক্রিয়েটিভিটি, ভ্যালিডিটি, রিলেভেন্স এন্ড প্রেজেন্টেশন, এই 5টা বিষয়ের উপরেই আমাদের মার্ক নিতে হবে। সো সেখানে এই ধরনের কোনো ইস্যু নাই। আমি একটু করি,
সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাননীয় প্রধান অতিথি, ওনার একটু কাজ আছে, আমার মনে হয় ওনাকে একটু এখন ফ্লোরটা দিলে ভালো হয়। ওকে, ওকে, তাহলে আমরা আপাতত প্রশ্ন উত্তর পর্বটা একটু স্থগিত রাখি। আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরেই আমরা আবার শুরু করতে পারবো, বা আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা তখন দিতে পারবো। তো এ পর্যায়ে আমরা আজকের আয়োজনের প্রধান অতিথির বক্তব্য শুনবো, তারপর আরো কিছুক্ষণ পর্ব চালিয়ে যাব। আমি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যারকে। স্যার, স্যার মাইক্রোফোনটা। শুভরাত্রি, আসসালামু আলাইকুম, নমস্কার। যারা শুনছেন, আমার কলিগ বৃন্দ, সহকর্মী বৃন্দ, আজকের moderator Dr. Abu Laik and also Professor Jahidul Islam, UTAB, সাথে সাথে মুজিব শতবর্ষ আইডিয়া কন্টেস্টের চেয়ার প্রফেসর শাহাদাত হোসেন এবং সেক্রেটারি প্রফেসর শামীম আল মামুন, and also যারা পার্টিসিপেন্ট, যারা এখানে উপস্থিত আছেন, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা বিশেষভাবে দেখছেন যে আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি। 100 বছরের বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী, এবং সাথে সাথে 50 বছরের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। আমি সর্বপ্রথমে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শহীদ, নিহত, বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার তাদেরকে স্মরণ করছি মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদদেরকে, স্মরণ করছি 3 লক্ষ নির্যাতিত নারীদেরকে, সাথে সাথে স্মরণ করছি 13 নম্বর জাতীয় 4 নেতাকে বর্বরচিতভাবে জেল হত্যাকাণ্ড, 21শে আগস্টের হত্যাকাণ্ড শিকার আমাদের নেতৃবৃন্দ। আমি বিশেষভাবে বেশ আপ্লুত একটি বিষয়ে, সেটি হচ্ছে বাঙালি মেধাবী জাতি এবং বাঙালি বা বাংলাদেশ একটি ভাগ্যবান জাতি। ভাগ্যবান এই আমরা 71-এ বঙ্গবন্ধুর মতো একজন নেতৃত্ব পেয়েছিলাম, ত্যাগী, আত্মত্যাগী, 14 বছর জেল খেটেছেন একটি রাষ্ট্রের জন্য, 14 ইয়ার্স। আবার আমরা ভাগ্যবান বঙ্গবন্ধুকে 3.5 বছর সেই একটি জাতিকে, যুদ্ধবিধ্বস্ত জাতিকে একটি প্রযুক্তি আধুনিক শিক্ষা নির্ভর জাতিতে পরিণত করার সম্পূর্ণ রূপরেখা এবং সফল হয়েছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু, এবং এটি কার্যকরী হয় প্রথম বিজয় দিবসে 1972 সনের 16 ডিসেম্বর। 73 সনে 15ই ফেব্রুয়ারি 10 নম্বর রাষ্ট্রপতির ধারা বলে এটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছিলেন বঙ্গবন্ধু, জাতির পিতা। প্রযুক্তি, টেকনোলজিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন বঙ্গবন্ধু সরকার। সে কারণেই আমরা পেয়েছি কুদ্রত একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানীকে শিক্ষা কমিশনের নেতৃত্বে দিয়েছিলেন, কুদ্রত খোদা শিক্ষা কমিশন। এবং আমাদের আরো ভাগ্যবান যে পৃথিবী একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, বিশেষ করে করোনা মহামারী। উন্নত বিশ্ব এই করোনা মহামারীতে পর্যদস্ত, সারা বিশ্বই পর্যদস্ত। আমরা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা পরিবার পর্যদস্ত। আমাদের ছাত্রছাত্রীদেরকে সরাসরি ক্লাসে আমরা ক্লাস করাতে এখনো দীর্ঘদিন করাতে পারছি না। তাতে
বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা ভাগ্যবান এই কারণে আমাদের সঠিক নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী যে বৈজ্ঞানিক ভাবে, বিজ্ঞানসম্মতভাবে এবং দূরদৃষ্টি সম্পন্ন ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সমাধান করছেন সকলের সহযোগিতায়। আমরা করোনাতেও যথেষ্ট জিডিপির উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে আমরা যেটা পেয়েছি ডিজিটাল ফর্মে, সে ডিজিটাল এডুকেশন বা অনলাইন এডুকেশনে আমরা আসতে পেরেছি, একমাত্র কারণ আমরা ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন শুরু হয়েছে 2008 বা 2009 থেকে, এবং সেই রূপকল্প বাস্তবায়ন করে চলছেন বঙ্গবন্ধু দৌহিত্র আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয়। এখানে আমি এই কথাগুলি বলছি এই কারণে আমাদের এখানে শিক্ষক বৃন্দ আছেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী বৃন্দ আছেন। আমি যে কথাটিকে আমি কিছুক্ষণ আগে একজন প্রফেসর বললেন ওশেনোগ্রাফি এবং সবকিছু, এই যে মহাকাশ বিজয়, সেই মহাকাশ বিজয় কি হয়েছে? স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, এবং আমরা দ্বিতীয়, আমি পরিচালক বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, সেইখানে আমরা লক্ষ্য রেখেছি আমরা 2023-তে আশা করছি, বা এর পরবর্তীতে আমাদের পরিকল্পনায় দ্বিতীয় স্যাটেলাইট, সেই স্যাটেলাইটটা ব্লু ইকোনমিকে সম্পূর্ণ ধারণ করে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছি, এবং সেভাবেই এগিয়ে যাচ্ছে স্যাটেলাইট কোম্পানি। মহাকাশে আমরা এরোস্পেস এভিয়েশন ইউনিভার্সিটি করা হয়েছে, যে ইউনিভার্সিটি আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং শিক্ষামন্ত্রী সম্পূর্ণ সচেষ্টভাবে আমরা টেকনোলজি ড্রিভেন এবং মহাকাশকে কিভাবে একীভূত গবেষণায় নিমজ্জিত করা যায়, আমাদের মেধাবী তরুণদেরকে কাজে লাগানো যায়, সেটি আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রেই বলছেন গবেষণার কথা, সর্বক্ষেত্রে। এবং আরেকটি বিষয় আপনারা দেখবেন, আপনাদের মেরিটাইম ইউনিভার্সিটি, যেটি অনন্য একটি স্পেশালাইজড ইউনিভার্সিটি, সেটিও আমরা এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী সেটিও অনুমোদন করে এবং দীর্ঘদিন কাজ করে চলেছে, সেটিও ব্লু ইকোনমি এবং মহাকাশ এই দুটোকে ধারণ করে। সুতরাং আমাদের নিজস্ব স্যাটেলাইটেও আমরা ভবিষ্যৎ স্যাটেলাইট গুলিকে কিভাবে কাজে লাগাবো, সেটাও আমাদের শিক্ষা পরিবারে আসবে। আমি এই কথাগুলি বলছি যে আমাদের জাতিতে আমাদের মিথ্যা এবং অপবাদ দেওয়ার এবং নিজেদেরকে ছোট করার একটি টেন্ডেন্সি দেখা যায়। আমরা কিন্তু জাতি হিসেবে অনন্য। একটি 17 কোটি মানুষ, 17 কোটি, আপনারা যদি অস্ট্রেলিয়া মহাদেশের কথা চিন্তা করেন, পুনেতে 2,45,00,000 জনসংখ্যা, আমাদের জনসংখ্যা 17 কোটি, ছোট্ট একটি ভূমি। আমাদের জনসংখ্যা অনুপাতে আমরা বাঙালিরা অনেক শিক্ষা দীক্ষায়, আমাদের এডুকেশনে আমরা অনেক ভালো অবস্থানে আছি। এই কনফিডেন্সটা আমাদের কাছে, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন এই জাতিকে দাবায়া রাখতে পারবে। বঙ্গবন্ধু নেতৃত্বে বিশ্ব নেতৃত্বে আসনে এসেছিলেন। বঙ্গবন্ধু ছিলেন শুধু বাংলাদেশের নেতা নয়, এই উপমহাদেশের নেতা, বিশ্বের নেতা, মানবতার নেতা, এবং সারা বিশ্বের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকে স্মরণ করেছিলেন। দুর্ভাগ্য, আমরা বাঙালিরা ষড়যন্ত্র করেছিলাম। পৃথিবীর ইতিহাসে এরকম ষড়যন্ত্র নেই, পৃথিবীর ইতিহাসে কোনো দেশেই নেই, কোনো পৃথিবীর অন্য কোনো জাতিতে নেই। এই একটি মাত্র, আপনি যদি পার্শ্ববর্তী দেশ দেখেন, মহাত্মা গান্ধী কথা চিন্তা করেন, ওখানেও অ্যাসাসিনেশন হয়েছে। আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা চিন্তা, মার্টিন লুথার কিং, জন এফ কেনেডি, অথবা শ্রীলঙ্কা বন্দর নায়েক, অনেক হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু মিথ্যা, কুৎসা এবং সম্পূর্ণ ভুল তথ্য করে আমরা জাতি এগিয়ে যেতে চাই, মিথ্যা প্রপাগান্ডা করতে চাই, সেখানে কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই। আমরা কিন্তু যথেষ্ট আত্মনির্ভরশীল জাতি। আমাদের সব সময় দুর্যোগ আছে, সব ধরনের দুর্যোগ আমাদের লেগেই আছে। সেখানে আমরা কিন্তু আমাদের মেধাবী কৃষক, মেধাবী তরুণরা, আমাদের শ্রমিকরা, যেটা আমি বলেছিলাম ধুলাইখালের উদাহরণ যদি দেখি, আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই কিন্তু গবেষণায় নিমজ্জিত। হয়তো
আমরা ফর্মাল যে গবেষণা, ওয়েস্টার্ন যে গবেষণার কথা বলা হয় সেইটাতে আমরা কিছুটা পিছিয়ে আছি, বা ফর্মাল যে ধরনের চিন্তা ভাবনা। আমাদের কিন্তু ইকোনমি গ্রোয়িং, এখন জিডিপি $2227 এই করোনার সময়। আমাদের কৃষক থেমে নেই, আমাদের শ্রমিক থেমে নেই, গার্মেন্টস ওয়ার্কার থেমে নেই, আমাদের রেমিটেন্স যোদ্ধারা থেমে নেই। থেমে আছে কোথায়? আমাদের কিছু শিক্ষিত মহল, যারা প্রফেসর, আমরা মনে করি তারা আরো বেশি উদ্ভাবনী শক্তিতে কাজ করবেন, আরো বেশি গবেষণা করবেন। যারা ছাত্র মেধাবী, তাদেরকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে, আরো বেশি করে কাজে নিয়োজিত থাকতে হবে। এই বাংলাদেশ 17 কোটি মানুষ নিয়ে পৃথিবীতে এখনো অদম্য গতিতে, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। এটি একটি ফ্রেমওয়ার্ক আছে 2030 এসডিজি গোল 2030 সনে, আবার 2041 আমরা আধুনিক উন্নত বিশ্বের একটা পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন। 2071 যেটা 100 বছরের বাংলাদেশ এবং ডেল্টা প্ল্যান, পৃথিবীতে একটি অনন্য জাতি। এই বিরল নেতৃত্ব, বিশ্ব নেতৃত্বে আসীন হয়েছে মানবিক বাংলাদেশ, যেখানে 17 কোটি মানুষ, সেখানে 10 লক্ষ রোহিঙ্গাকে কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে এই করোনার মধ্যেও। এটি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা কানাডা বা অস্ট্রেলিয়া কেউ করেনি। তাদের কিন্তু অনেক ল্যান্ড আছে, তারা উন্নত বিশ্ব বলছে। এই ভ্যাকসিনের সময় আমরা দেখেছি ভ্যাকসিন রাজনীতি। আমরা নিজেরা নিজেদের গবেষণাকে, নিজেদের শিক্ষাকে, উচ্চ শিক্ষাকে আমরা মনে করি আমরা সবাই মিলে যদি নিজেদের উপর নির্ভরশীল হই, নিজেদের উপরে কনফিডেন্স থাকে, এই বঙ্গবন্ধুর চেতনায়, বঙ্গবন্ধুর মুজিব বর্ষে, মুজিব আইডিয়া যেটা হয়েছে, 100 আইডিয়া, আমি বলতে শত আইডিয়া এটা আসবে। আমাদের মেধাবী তরুণরা আরো আইডিয়া দিবেন, কিন্তু প্রত্যেক আইডিয়া, আমি প্রশ্ন দেখেছি যে প্রত্যেক আইডিয়া তো সবকিছু নিয়ে যাওয়া যাবে না। এখানে উদ্ভাবন লোকালি, আমাদের দেশীয় উদ্ভাবন, সেটা স্কেল গ্লোবালি, যে বিশ্বব্যাপী পদার্পণ, এটি একটি সুন্দর, আমি বলবো যারা এই মুজিব আইডিয়াতে চেয়ার যিনি আছেন প্রফেসর শাহাদাত এবং তার টিম একটি সুন্দর কাজ করেছে। আমি যারা প্রফেসর আছেন, যারা শিক্ষক আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, আমি বলবো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কেন একটি কনফারেন্স করছে মুজিব শতবর্ষে, এটি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় আইসিটি অ্যাডভাইজার এবং মহামান্য রাষ্ট্রপতিকেও জানানো হয়েছে। কেন আমরা কনফারেন্স করছি? এটা বিশ্ববিদ্যালয়গুলি, এই কনফারেন্সটা আমরা আশা করি আরো 100 বছর, 2 বছর পর পর অনুষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়গুলি করবে। আমরা এই মুজিব শতবর্ষে এবং সুবর্ণ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আমরা চাই গবেষণা এবং ইন্ডাস্ট্রির যে গ্যাপটা আমাদের মাঝে আছে, আমাদের ছাত্রছাত্রীদের সাথে ইন্ডাস্ট্রির যে যোগাযোগ দরকার, সেখানে আমরা একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে চাই। প্রথমবার আমরা এই কনফারেন্সটা করব। তার পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা 2 বছর পর পর তাদের এই কনফারেন্সটাকে নিয়ে যাবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ড। এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল, আমি যেহেতু টেকনোলজির ছাত্র, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ড মিনস ইট ইজ ইন্টিগ্রেটেড, এটা সবকিছুকে ধারণ করে। প্রযুক্তিটা এমন হয়ে গেছে, বর্তমানের প্রযুক্তি, গত 3টি রেভলিউশন সেটি স্পেসিফিক ছিল টু স্পেসিফিক সার্কেল, স্পেসিফিক ইন্ডাস্ট্রি, আর দিস টেকনোলজি ইজ ইন্টিগ্রেটেড টু সোসাইটি, ইন্টিগ্রেটেড টু হিস্ট্রি, ইন্টিগ্রেটেড টু লিটারেচার। এটা বাংলাকেও নিয়ে হবে, এটা সাহিত্যকে নিয়ে হবে, এটা সোশ্যোলজিকে নিয়ে হবে, এটা চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে হবে, সেটা ওশেনোগ্রাফিকে নিয়ে হবে। ইট ইজ ইন্টিগ্রেটেড, ইট ইজ এ সোসাইটি ড্রিভেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ড। যে আমরা ফিফথ আইআর এর কথা বলছি, হোয়াট এভার, টেকনোলজি ইজ এ টুল, এটা একটি সামান্য টুল। প্রযুক্তিকে আমরা কিভাবে ধারণ করব আমাদের দেশীয় কনটেক্সটে, আমাদের দেশের সমস্যার সমাধানে, দেশের মানুষের উপকারে, আমাদের শিক্ষাকে, আমাদের মেধাকে, আমাদের তরুণ প্রজন্মকে আমরা যে আধুনিক উন্নত প্রযুক্তি নির্ভর
2041 পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেই পরিকল্পনায় আমি মনে করি এই মুজিব আইডিয়া 100 এবং কনফারেন্স একটি নতুন ধারা, নতুন উদ্ভাবন বা নতুন প্রেরণার সৃষ্টি করবে। আমি সেটাই আপনাদের কাছে অনুরোধ করবো এবং আপনাদেরকে সাহস যোগাবে, আপনাদের টেকনোলজি ড্রিভেন এবং আপনাদের নিজেদের কনফিডেন্স তৈরি করবে। হয়তো সব পার্টিসিপেন্টকে আমরা পুরস্কার দিতে পারবো না, এটা সম্ভব নয়। সেখান থেকে জাজ আমরা মনে করি ইম্পার্শিয়াল জাজমেন্টের মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসবো এবং এটা ধাপে ধাপে গবেষণা গ্যাপটাও তৈরি দেখা যাবে, ইন্ডাস্ট্রি গ্যাপটা দেখা যাবে। আমরা শুধু আইডিয়াকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে ভবিষ্যতে উদ্ভাবনকে কমার্শিয়ালাইজড করে এটা দেশের উপকারে এবং বৈশ্বিক গ্লোবাল যে অ্যামাজন ওয়েব সার্ভিস যে বিশ্বব্যাপী একটা সুনাম বিশ্বখ্যাত অর্গানাইজেশন এখানে জড়িত হয়েছে টেকনিক্যাল স্পন্সর হিসেবে, ভবিষ্যতে ওখানে আমরা কাজ করতে, ওদের প্ল্যাটফর্মেও আমাদের এই প্রবলেম সলভিং স্কিলটাকে কাজে লাগানো হবে। তবে আমরা আমাদের স্বকীয়তা, আমাদের টেকনোলজি, আমাদের নিজস্ব কন্টেন্ট এবং আমাদের বাংলা ভাষাকেও আমরা বেশ করে প্রাধান্য দিব এবং আমাদের বেস লাইন অবশ্যই ঠিক রাখবো, এতটুকু আমি বলবো। আর সবাইকে আমি এই ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন কনফারেন্সে সবাই ফেসবুক পেজ আছে, সোশ্যাল মিডিয়া পেজ আছে এবং মুজিব আইডিয়া 100 এর ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, সেগুলি ভিজিট করে সেখানে লাইক দিবেন, সবাই একে ধারণ করবেন এবং কনসাল্ট করবেন, সবাইকে ছড়িয়ে দিবেন। তাহলেই বিশ্ববিদ্যালয়গুলি একে সরকারি, বেসরকারি এবং দেশি বিদেশি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ মেলবন্ধন করার জন্য এবং ইন্ডাস্ট্রি, দেশি বিদেশি ইন্ডাস্ট্রির সাথে এবং নোবেল লরিয়েট বা ভালো ভালো একাডেমিশিয়ান, নাম করা একাডেমিশিয়ান এবং প্রফেসর দেশের এবং বিদেশে সবার সাথে আমরা একটা কানেক্টিং ফ্রেমওয়ার্কে ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপটাকে সমাধান করে আমরা সবাইকে সহযোগিতা করতে চাই। এর পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি নিজেরাই সবাই লিড দিবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কখনো বিশেষ করে কনফারেন্স করে না, শুধু এক্সেপশনালি আমরা এটা করছি মুজিব শতবর্ষকে ধারণ করে গবেষণাকে আরো বেশি পর্যায়ে, আরো উন্নত পর্যায়ে, নব পর্যায়ে নিয়ে যাওয়া এবং চ্যালেঞ্জগুলি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ড এর যে চ্যালেঞ্জগুলি আসছে সেই চ্যালেঞ্জে গাইডলাইন যাতে আমরা জাতিকে, আমাদের শিক্ষকদেরকে সহযোগিতা করতে পারি, আমাদের ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ, যারা আমাদেরকে উন্নত বিশ্বে পদার্পণে সহযোগিতা করবে, নিয়ে যাবে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এবং সেই নেতৃত্বে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতার মাধ্যমে, তাদের পরিশ্রমের মাধ্যমে, তাদের মেধার মাধ্যমে এবং গবেষণা উদ্ভাবনের মাধ্যমে। গবেষণা উদ্ভাবন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, শ্রমজীবী মানুষের, গরিবের মানুষের এবং এই ভূখণ্ডে ছাড়িয়ে এই গবেষণা অবশ্যই এই উপমহাদেশ ছাড়িয়ে গ্লোবালি এটা স্কেল আপ করবে। সেই জায়গাটাকে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং যারা এই প্রেজেন্টেশন গুলি দিয়েছেন, চেয়ারম্যান প্রেজেন্টেশন দিয়েছেন, আমাদের সেক্রেটারি প্রেজেন্টেশন দিয়েছেন, তাদেরকে এবং যারা মডারেটর আছেন, যিনি মডারেট করছেন এবং ইউটিউবকে, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রীদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, তারা অংশগ্রহণ করবে, তারা শুধু গবেষণা করবে তা নয়, দেশের মানুষের কল্যাণে চিন্তা করবে এবং তাদের আইডিয়া একদিন বিশ্বব্যাপী অবশ্যই আমাদেরকে, আমরা যখন তাদের আইডিয়ার মাধ্যমে, তাদের উদ্ভাবনের মাধ্যমেই আমরা 2041 রচিত হবে, আধুনিক উন্নত বিশ্ব রচিত হবে, 2071 100 বছরের বাংলাদেশ বা ডেল্টা প্ল্যান কার্যকরী হবে। এই বিশ্ববিদ্যালয়গুলি ছাড়া বা আমাদের মেধাবী তরুণদের ছাড়া বা তরুণ শিক্ষক বা গবেষণা ছাড়া আমরা উন্নত জাতিতে পরিণত হতে পারবো না। আমি সবাইকে আবারও, যারা পার্টিসিপেন্ট এতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে শুনছেন, তাদেরকে আমার ধন্যবাদ জানাই এবং করোনা কালীনে আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তবে
আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়গুলি যখন আরেকটু ফিজিক্যালি খোলা সম্ভব হবে, আমরা বিশ্ববিদ্যালয় কিন্তু খোলা আছে, অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে এবং যাদের পরীক্ষা নেওয়ার তাদের কিন্তু সশরীরে কিছু কিছু জায়গায় পরীক্ষা নেওয়া হচ্ছে। ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয়গুলি সশরীরেও ক্লাস শুরু হবে এই আশাবাদ ব্যক্ত করছি, এবং তাদের সবার সুস্থতা এবং সবাই ভালো থাকবেন এই আশা করে আজকের মুজিব 100 আইডিয়ার সাফল্য কামনা করছি। 15 তারিখ থেকে এর শুরু হবে বলে আমি জানতে পারলাম, আরো জানতে পারলাম 25 সেপ্টেম্বর শেষ করতে হবে। আমি মনে করি এই ডেটটা আরো কিছুদিন আপনারা এখনই বাড়িয়ে দিতে পারলে, যদি বাড়িয়ে দেন সবার জন্য সুবিধা হবে, এটা একটু চিন্তা করে, কারণ আমাদের তো ভালো পার্টিসিপেন্ট প্রয়োজন, যোগ্য পার্টিসিপেন্ট প্রয়োজন, সেদিকে নজর রেখে আপনারা কাজ করবেন। আমি আবারও আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে কোনো সহযোগিতা যেটা করা সম্ভব আমরা সেটা করব, এবং আমরা এই বলে আপনাদের ইউটিউবকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অনেক ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, মাননীয় সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার। আপনি আপনার অত্যন্ত মূল্যবান সময় এবং অনুপ্রেরণামূলক এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন আমাদের মাঝে। আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি এবং আশা করি যে এই আইডিয়া কন্টেস্ট সফল হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। তো এ পর্যায়ে আমার মনে হয় অনেক সময় পার হয়ে গেছে, তারপর অল্প কিছু প্রশ্নোত্তর বাকি আছে। আমরা অল্প কিছু প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা শেষ করব সে আশা রাখছি। স্যার আমার মনে হয় আমি লিভ করতে চাচ্ছি, যদি লিভ করা যায় আমি লিভ করতে চাচ্ছি, লিভ করে যেতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের জন্য থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইমদাদুল হক বলছি স্যার, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগে পড়াশোনা করছি। স্যার আমার কোশ্চেন হচ্ছে, আমরা এখানে যে পেয়েছি যে 10টা টপিকের উপর এখানে আইডিয়া সাবমিট করতে হবে। তো 10টা টপিকের ভিতরে স্যার আমি যদি 2টা টপিক বলি যে কৃষি এবং পরিবেশ, যদি আমি এমন একটা আইডিয়া সাবমিট করব যেটা কৃষি এবং পরিবেশ দুইটার সাথে সমানভাবে সম্পৃক্ত আছে, তো এই ক্ষেত্রে স্যার আমার কোন টপিকটা উল্লেখ করতে হবে? 2টা টপিকই উল্লেখ করতে হবে নাকি স্পেসিফিকলি যে কোনো একটা টপিকের উপর জোর দিতে হবে? আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যেটার উপরে জোর বেশি আছে সেটা সিলেক্ট করবেন। স্যার এমনি 2টা সিলেক্ট করা যাবে কিনা, কোনো সম্ভাবনা পসিবিলিটি আছে? না না। থ্যাংক ইউ স্যার। আমি মোহাম্মদ মাহাদি হাসান, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। জি স্যার আমি এখানে 4th প্যারাগ্রাফ এবং 5th প্যারাগ্রাফটা লেখার সময় স্যার এখানে কথা রিপিটেশন হচ্ছে, এই ব্যাপারে একটু ডিসক্রাইবলি জানতে চাচ্ছি। আর হচ্ছে কাস্টমার টেস্টিমোনিয়ালটা লেখার ক্ষেত্রে স্যার এটার ব্যাপারে একটু ডিসক্রাইব জানতে চাচ্ছি স্যার। 4th and 5th? জি স্যার, 4th, 5th and 6th প্যারাগ্রাফ স্যার, এই 3টা প্যারাগ্রাফের ব্যাপারে একটু ডিটেইলসে জানতে চাচ্ছি স্যার। ওকে, আমি একটু এখানে জামান ভাই আপনি কি জয়েন করছেন? জি জি আমি আছি। জামান ভাই জয়েন করছি। আচ্ছা, জামান ভাই হলেন কি, আমি একটু পরিচয় করাই দেই, এটার সবচেয়ে ভালো অ্যান্সার দিতে পারবেন। উনি অ্যামাজন ওয়েব সার্ভিসের টিম লিডার, অ্যামাজন ওয়েব সার্ভিস, মোহাম্মদ মাহিদুজ্জামান। উনি এই বিষয়টা গ্লোবালি কোঅর্ডিনেট করছেন। সো বেস্ট অ্যান্সার কামস ফ্রম দ্য জামান ভাই। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিস ইজ এ রিয়েলি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। 4th, 5th and 6th প্যারাগ্রাফ এবং কাস্টমার টেস্টিমোনিয়াল, আমার মনে হয় শামীম ভাই খুব চমৎকার ভাবে বুঝিয়ে বলছেন আমাদেরকে। আমি শিওর না আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা ঠিক মতন। আপনি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্ক্রিন শেয়ার করতেছি না। সো লেট মি জাস্ট টেল ইউ ফার্স্ট
হ্যাঁ But আমি we can see first you clearly. আচ্ছা থ্যাংক ইউ সো লেট মি জাস্ট টেল ইউ ফার্স্ট কয়েকটা জিনিস প্রেস রিলিজটা কেন আমরা মোর ইম্পর্টেন্ট করি ইম্পর্টেন্স দিচ্ছি কাস্টমার সেন্ট্রিক মানে গ্রাহক সেন্ট্রিক যে 5টা প্রশ্নের কথা শাহিম ভাই চমৎকার করে বলছেন সেটার কথা ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট তার মানে আমি আমার কাস্টমারের জন্য এই জিনিসটা বানাচ্ছি তাই না এটা হলো ভবিষ্যতের জন্য যেমন আমার এই জিনিসটা আমি রিলিজ করব ধরা গেল একটা প্রোডাক্ট যে আমি বললাম যে আমি বাংলাদেশের জন্য কৃষকদের জন্য একটা ইন্টেলিজেন্ট ফার্ম সিস্টেম অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি এটা আমি রিলিজ করতেছি কবে রিলিজ করতেছি লেটস সে আমি একটা স্পেসিফিক দেই তাতে সবার বুঝতে সুবিধা হবে এটা আমি ডিসেম্বরের 16 তারিখ 2022 সালে তার মানে আমি ভবিষ্যতের কথা আমি চিন্তা করতেছি কারণ আমার প্রোডাক্টটা রিলিজ হবে 2022 সালে ডিসেম্বরের 16 তারিখে তখন আমি বললাম যে ডিসেম্বরের 16 তারিখে আমার কোম্পানির নাম হলো পদ্মা মেঘনা যমুনা ডিসেম্বরের 16 তারিখে পদ্মা মেঘনা যমুনা ইন্টেলিজেন্ট ফার্ম আমাদের দেশের কৃষকদের জন্য ইন্টেলিজেন্ট ফার্ম প্রোডাক্টটা রিলিজ করলো তাই না তো এইটা হলে কি আমার প্রেস রিলিজের মেইন জিনিসটা আমি বললাম এবং এটার মাধ্যমে কি করতে হবে সেটা আমি একটা বললাম যে এই জিনিসটা কেন দরকার কৃষকদের জন্য দেখা গেল একটা জিনিস হলো আমাদের কৃষকরা অনেক সময় বন্যার কারণে তাদের ফসল নষ্ট হয়ে যায় এই ইন্টেলিজেন্ট ফার্ম প্রোডাক্টটা এই বন্যার কারণে যাতে ফসলগুলো নষ্ট না হয়ে যায় সেটাকে প্রিভেন্ট করবে ভেরি গুড আমি তার মানে এটা একটা অ্যাকচুয়াল সমস্যাটার একটা সমাধান দিচ্ছি সমাধান দেওয়ার পরে যেহেতু আমার এটা ডিসেম্বরের 16 তারিখ 2022 সালে হবে এটা আমি অলরেডি কয়েকজন কৃষককে দিয়ে টেস্ট করছি তারা আমার কাস্টমার আমি বললাম নওগাঁর মোহাম্মদ জামান চাষি কৃষক উনার একটা ক্ষেত আছে ওনার 20 বিঘা জমি আছে সেখানে উনি আমার এটা ব্যবহার করছিলেন ব্যবহার করে তার মুখ থেকে আমি এটা শুনলাম আমি বানায় বলতে আমরা বানাচ্ছি কিন্তু আমি বানাচ্ছি আমি এক্স্যাক্টলি আমার যে গ্রাহক যে কাস্টমার যে কৃষক যেটা ব্যবহার করে সেটা সে বলল যে আমি এটা প্রতি বছর আমার বন্যাতে আমার অর্ধেকের বেশি ফলন নষ্ট হয় এবছর আমি এটা ব্যবহার করার ফলে শুধুমাত্র আমার ফলন আমি পুরোটাই আমি পেয়েছি তাই না আমার ফলনটা আগের চেয়েও আমি আরো বেশি করতে পেরেছি তার মানে তার একটা কোটেশন যে কোটেশনটা আমি চাই আমার কাস্টমার কোটেশন দিবে আমার প্রোডাক্ট ব্যবহার করার পরে এই কোটেশনটা আমার লিখতে হবে দ্যাটস অ্যাকচুয়ালি মাই কোটেশন এখানে এবার প্রবলেমটা কিভাবে সলভ করলাম সেটাও বললাম বিভিন্ন প্যারাগ্রাফে ডিটেল গুলো দেওয়া আছে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম আমরা একটা কোলাবোরেটিভ একটা প্ল্যাটফর্ম বানাতে পারি যেখানের মাধ্যমে আমরা এক্সাম্পল দিতে পারবো অনেকগুলো আমি আই ক্যান শো ইউ ইনফ্যাক্ট গুগলে যদি আমরা সার্চ করি গুগল PRFAQ প্রচুর এক্সাম্পল ওখানে দেওয়া আছে স্পেসিফিকলি প্রতিটা প্যারাগ্রাফ ধরে ধরে প্রত্যেকটা প্যারাগ্রাফে কি লিখতে হবে দিস ইজ হাউ এখনকার জমানায় আমরা যেমন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতেছি এখনকার জমানায় কিন্তু মানুষজন ওই সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট এত বড় করে লেখার ওইটা অনেক পুরনো স্টাইল অনেকে এখনো লিখে কিন্তু দ্যাটস নট দ্য ওয়ে ইনোভেটিভ কোম্পানিগুলো লেখে তারা লেখে এই যে প্রেস রিলিজ তারা লেখে ওয়ার্কিং ব্যাকওয়ার্ড তারা লেখে ডিয়ার কাস্টমার লেটার এই ধরনের জিনিসগুলো লেখে এটা লিখলে সুবিধা কি পুরো কোম্পানির সবাই কিন্তু এই প্রেস রিলিজটা পুরো গ্রুপের সবাই এই প্রেস রিলিজটা পড়লো দেখলো আমরা এই জিনিসটা বানাতে চাচ্ছি সুতরাং তারা যা ডেভেলপ করবে এই প্রেস রিলিজের মতন করে তারা ডেভেলপ করবে হোপফুলি এটা আপনার প্রশ্নের উত্তরটা দিছে যদি না দিয়ে থাকে আই ডোন্ট ওয়ান্ট টু টেক টু মাচ টাইম বাট আমি একদম স্পেসিফিকলি একটা গাইডের একটা ভিডিও আমি বানাবো প্রত্যেকটা প্যারাগ্রাফ ধরে ধরে বাংলায় বলবো যাতে আপনারা সবাই লিখতে পারেন বুঝতে পারেন এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে আমি একটা 30 মিনিটের একটা ভিডিও বানায় দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে Did I answer the question? Yes, sir. Thank you, sir. আচ্ছা স্যার আমি এই কোশ্চেনের সাথে একটা অ্যাড করতে চাচ্ছিলাম ক্লিয়ার হওয়ার জন্য হ্যাঁ প্লিজ যেহেতু এটা একটা প্রোডাক্ট রিলিজের প্রেস রিলিজ প্রোডাক্টটা তৈরি হয় নাই এন্ড টেস্ট তো হচ্ছে আপনার মেন্টরশিপ দেওয়ার পরে টোটাল ডেমো বানানোর কথা তো এর আগে কিভাবে টেস্টিমোনিয়াল লিখবো বা হচ্ছে প্রোডাক্টের লিংকটা লাস্টে সেট করব একটা জায়গা আছে এই জন্য বিষয়টা যদি একটু সাবমিশন বলছি এটাকে আইডিয়া ইনিশিয়াল সাবমিশন বলছি এই জন্য হ্যাঁ দ্যাটস রাইট আপনি আমরা আমাদের যদি এরকম হয় একটু জিনিস বলি
ইন্টারনাল থিংস তবু একটু বলি যে যদি এরকম হয় যে আমরা এই আগ্রহের কারণে আমাদের প্রোগ্রামটার জন্য এরকম হলো যে 2000, 3000, 5000 আমরা আইডিয়া জমা দিলাম, সো এতগুলো আইডিয়া তো আমরা মেন্টরশিপ প্রোভাইড করতে পারবো না। তখন আমরা যেন এই ইনিশিয়াল পিয়ার গুলোকে একটা প্রি স্ক্রিনিং করে তাদেরকে একটা সীমিত পর্যায়ে নিয়ে এসে আমাদের ক্যাপাবিলিটিস এর মধ্যে নিয়ে আসতে পারি। এই জন্য আমরা বলতেছি ইনিশিয়াল সাবমিশন। সো ইফ ইউর আইডিয়া লুকস গুড, ইনোভেটিভ এন্ড জামান ভাইয়ের ভাষ্য অনুসারে ওয়াও, হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমরা রেখে দিব এবং আপনি মেন্টরশিপ পাবেন এবং সেখান থেকে সুন্দর করে লিখতে পারবেন। এবং সাথে সাথে আপনার কিন্তু ডেভেলপমেন্ট ফেজও আপনি তাদের সাথে আলোচনা করে ডেভেলপ করে নেবেন উইদিন দিস টাইম ফ্রেম। হ্যাঁ, আমি একটু অ্যাড করি শামীম ভাই যেটা বলছে, এবং আমার মনে হয় উত্তরের আরেকটুকু অংশ আছে। সেটা হলো, প্রথমে আমার একটা আইডিয়া হলো আমি ইন্টেলিজেন্ট ফার্ম বানাইতে চাচ্ছি কৃষকদের জন্য, এবং সেটাতে আমি ওয়েদার প্রিডিক্ট করে এটা করলাম। কিন্তু আমি দেখলাম যে এটা বানাইতে গিয়ে কয়েকজন কৃষকের সাথে আমি কথা বলতেছি, এটাকে বলে পিভটিং, একটু চেঞ্জ করা, মডিফাই করা। তার মানে আগে যে আমার আইডিয়াটা ছিল, যেটা ইনিশিয়াল আইডিয়া কনসেপ্টটা ছিল, কিন্তু এই কৃষক আসলে চাচ্ছে যে আমি যদি একটা ক্যামেরা দিতে পারি কম্পিউটার ভিশনের মাধ্যমে, আমার ধানের ফলন দেখে আমাকে বলে দেওয়া যে পানি বেশি দিতে হবে, কম দিতে হবে, কীটনাশক ওষুধ দিতে হবে, সার দিতে হবে, এইটা চাচ্ছে সে বেশি। তাইলে আমি যে ওই যে বন্যা প্রিডিক্ট করে বললাম যে তুমি ধানগুলো উঠায় ফেলাও, সেটার সাথে আমার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, তাই না? কারণ আমি কয়েকজনের সাথে এখন কথা বললাম, সেটা আমার পাইলাম আইডিয়া। সো ইউ ক্যান অলওয়েজ পিভট। ইনোভেশনের একটা মজার জিনিসটা হলো ইটস কল ইটারেশন, ইটারেটিভ ইনোভেশন। ইটারেটিভ ইনোভেশনটা মানে কি? ইনফ্যাক্ট যে কোনো দেশে যদি উন্নত হতে হয়, যে কোনো জায়গায় যদি আমরা বড় করতে চাই, উই হ্যাভ টু ইটারেট। ইনোভেশন কখনো বন্ধ হয়ে যায় না। যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হতো, এই যে বড় বড় কোম্পানি নাই হয়ে গেছে, কোডাক, ফুজি কালার, ফিল্ম, রেগুলার টেলিফোন, হ্যাঁ, অনেক বড় কোম্পানি গত 10-20 বছরের মধ্যেই আসছে, চলে গেছে। সো ইনোভেশন ইজ ইটারেটিভ। সো প্রেস রিলিজটা এই কারণেই লেখা, যাতে আমার ক্লিয়ার আইডিয়া হয় কাস্টমার কি পাচ্ছে। তাতে আমি ওয়ার্ক ব্যাকওয়ার্ড করলাম, করে আমি দেখলাম যে ও এইখানে দুইটা জিনিস তো আমি অ্যাড করতে পারি, বা এইটা যেটা আমি বলতেছি এটা আসলে এখন আর কোনো প্রবলেম নাই। প্যান্ডেমিকের সময় একটা প্রবলেম ছিল যে টিকা দরকার, টিকা যখন হয়ে গেছে এখন টিকা মানুষ নিতে হবে। বিভিন্ন সময় প্রবলেমগুলো কিন্তু চেঞ্জ হয়। সুতরাং আই হ্যাভ টু বি ফ্লেক্সিবল টু ডু ইটারেশনস, এন্ড এগেইন ইটস গোনা চেঞ্জ। বাট আমাদের মানসিক, হোয়াট আর উই ট্রাইং টু ডু, মেন্টালিটিটা আমাদের গ্রো করতে হবে, মানসিকতা হতে হবে যে আমি কাস্টমারের জন্য বানাচ্ছি, আমার জন্য বানাচ্ছি না। আমার ক্যাপাবিলিটিস আছে, আমি একটা প্রবলেম সলভ করব, বানাচ্ছি কাস্টমারের জন্য। এইটা হলো গিয়ে সবচেয়ে বড় জিনিস, এবং তার যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করব। বানানো শুরু করলাম, দেখলাম দুইটা জিনিস বদলাতে হবে। সো I think there are few other questions. Jannatul, Shubho, gyroscopic precision based. Oh, I don't know. That's not the name. আমার মনে হয় আমরা ম্যাক্সিমাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো যেগুলো নিয়ে একটু আমরা ক্লিয়ার করে ফেলছি। আই হোপ যারা আছেন তারা আমাদের ওয়েবসাইটে যে গাইডলাইন আছে, গাইডলাইনটা যদি সুন্দর করে পড়েন, সেখানে ছোট করে গাইডলাইন দেওয়া আছে, আবার একদম ডিটেলস গাইডলাইনও দেওয়া আছে, এবং আপনারা গুগলও করতে পারেন সেটা নিয়ে। এবং আমাদের যে ডিটেল গাইডলাইনটা আছে সেই গাইডলাইনের ভিতরে কিন্তু গুগল, মিডিয়াম যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেলের কয়েকটা লিঙ্কও সেখানে দিয়ে দেওয়া আছে। সো সেখানে গেলে আপনারা সব উত্তরগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আমার মনে হয় আমরা কোশ্চেন এন্ড আনসার সেশন করতে পারি। ডক্টর মামুন। জি জি স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার কোশ্চেন ছিল। জি খুব সংক্ষেপে। হ্যাঁ, খুব সংক্ষেপে। হ্যাঁ জি, আচ্ছা, কোশ্চেনটা করার আগে শ্রদ্ধেয় জনাব শামীম স্যার এবং ডক্টর আবুল হায়াত স্যারকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে কি যে আমি দুইটা বিষয় আমি বলবো। প্রথম কথা হচ্ছে আমার যে রিসার্চ টপিক বা যে রিসার্চ ইন্টারেস্ট যেটা আছে, হ্যাঁ, সেটার ক্ষেত্রে দেখা গেছে কি যে আমি সরকারের একটা জায়গা থেকে হালকা পাতলা একটা ফান্ড পাইছি। মানে দেখা গেল আমার দরকার হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু আমাকে দিচ্ছে মাত্র 20,000 টাকা। তো এটা হচ্ছে একটা সংকট। তো এই সংকটের জন্য কি আমি আপনাদের এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো কিনা, এক। 2 নাম্বার কথা হচ্ছে যে কি যে আমি যে বিষয়ে কাজ করতে চাইতেছি, দেখা গেল আমি প্রথমে বুয়েটের এক প্রফেসরের সাথে, মানে অন্যান্য
ইউনিভার্সিটি প্রফেসরের সাথে আমি কথা বলছি, উনি আমাকে বলছেন যে কি যে এই প্রজেক্টটা বাংলাদেশ সম্ভব না, কারণ এটা মিলিয়নস অফ ডলার লাগে। অন্যদিকে আমি দক্ষিণ কোরিয়ার কাইস্ট ইউনিভার্সিটি প্রফেসরের সাথে কথা বলছি, উনিরা বলছে হ্যাঁ এটা আমরা ওয়েলকাম জানাচ্ছি, তো তুমি কি করতে পারো মানে ভিজিটিং স্টুডেন্ট যে রিসার্চ ইন্টার্নশিপ যেটা আছে ওটাতে তোমরা আমাদের এখানে আসতে পারো। অর্থাৎ মূল কথা হচ্ছে যে কি যে আমি যদি অনুদান যদি পাই, হ্যাঁ সেই ক্ষেত্রে আমি এটা বাইরের দেশে আমার পছন্দের ইউনিভার্সিটি থেকে এই গবেষণাটা করিয়ে আনতে পারবো কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার দুইটা প্রশ্ন ছিল, আমি জানাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু করোনাকালীন সময় চলছে সেহেতু আমাদের এই ইভেন্টটা কি ফিজিক্যালি হবে নাকি অনলাইনেই সবটা হবে? অনলাইনেই সবটা হবে। আপনার কোশ্চেনের অ্যানসারটা আগে দিয়ে দিলাম। আর আগের জন্য কোনো ট্রেনিং করানো হবে কিনা? অনলাইনেই সেশনগুলো কন্ডাক্ট হবে সেগুলো। আচ্ছা স্যার, ধন্যবাদ। কারণ এখন যেহেতু একটু আমরা ভিন্ন রকম পরিবেশে আছি এই জন্য। আর প্রথম কোশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে বলি যে আপনি চাচ্ছেন কি যে আমরা এখান থেকে যদি আপনি ফান্ডিংটা পান, পাওয়ার পরে আপনি যে রিসার্চ কন্ডাক্টটুকু করতে চাচ্ছেন, হ্যাঁ যদি সেটা সিলেক্টেড হয় তাহলে আপনি বাইরের আপনার পছন্দের ইউনিভার্সিটি, দেশের যেহেতু কেউ করতেই পারবে না, আপনি ধরে নিচ্ছেন করতে পারবে না, তো বাইরে থেকে করিয়ে নিয়ে আসতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, পারবেন, আপনি পারবেন। আপনার যদি মনে হয় যে দেশের কেউ পারবে না, হ্যাঁ তাহলে আপনি বাইরে যোগাযোগ করেন। কিন্তু আমার মনে হয় না যে এরকম কোনো প্রবলেম আছে যে বাংলাদেশে সলিউশন করা সম্ভব না। হ্যাঁ আমার মনে হয় আপনাকে আরেকটু ভাবতে হবে। আমার প্রথম প্রশ্নটা আমি স্যার আমার প্রথম প্রশ্নটা যে আমি অলরেডি এক জায়গা থেকে ফান্ড পাইছি কিন্তু সেটা সংকট মানে অল্প আর কি, জি জি, এবং আমি এখানে পার্টিসিপেট করতে পারবো কিনা? সেম আইডিয়া দিয়ে আপনি পার্টিসিপেট করতে চাচ্ছেন? একই আইডিয়া দিয়ে? সেম আইডিয়া বলতে আপনার একটু ডিফারেন্ট আর কি, সায়েন্টিফিক ব্যাখ্যাটা একটু ডিফারেন্ট। আচ্ছা আমার মনে হয় আপনি আগে সাবমিট করেন, ঠিক আছে? আপনি সাবমিট করেন, তারপরে কি পরেটা পরে হবে। আচ্ছা জি ওকে, আমার মনে হয় আমরা আপাতত লাইক আমার মনে হয় একটা কোশ্চেন আমরা নিতে পারি, যেমন ডক্টর জহুর ইসলাম উনি একটা কোশ্চেন করেছেন, উনি যেহেতু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের, যেমন হাউ অ্যান আইডিয়া ক্যান বি মেড অন লিগ্যাল এডুকেশন, হাউ ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ইজ পসিবল ইন দিস রেসপেক্ট। দ্যাট ইজ উনি হয়তো লিগ্যাল ইস্যুতে কাজ করেন। হ্যাঁ সেটাই, লিগ্যাল এডুকেশন মানে আমি যদি পিওরলি বুঝে থাকি যে ল এন্ড আদার associated with that, am I right? Yes, I think yes. No. যদি সেটা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে কি ধরনের, এইটা আসলে কি আপনি যেমন লিগ্যাল অ্যাডভাইজারি পাওয়ার জন্য বিভিন্ন কোম্পানি কিন্তু লিগ্যাল অ্যাডভাইজারের কাছে যায়। এখন আপনি যদি একটা প্রপোজ করছেন যে এরকম একটা প্ল্যাটফর্ম আপনি প্রপোজ করতে চাচ্ছেন যেখান থেকে ধরেন যাদের আসলে সামর্থ্য নাই ওইভাবে যে ভালো একজন লয়ারের কাছে পৌঁছানো, আপনি একটা ইনোভেটিভ একটা বুদ্ধি দিলেন, ওকে আমরা সব জায়গায় কিন্তু সিএসআর চলে। এখন যদি এরকম হয় যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় লয়ারও ওই গ্রুপের মধ্যে যুক্ত হবে, ওই গ্রুপের মধ্যে থাকবেন, আপনি এরকম একটা অ্যাপ তৈরি করতে চাচ্ছেন, তো অবভিয়াসলি সেটা কিন্তু টেকনোলজি ড্রিভেন হতে হবে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে এই লিগ্যাল এইডের এই বিষয়টা আমরা কিন্তু সেটাকে কিন্তু প্রাধান্য দিচ্ছি, আপনাকে এটাও মাথায় রাখতে হবে। তো আপনি আপনার এই জায়গা থেকেও দিতে পারেন। এখন ইন্ডাস্ট্রি বলতে কারা কারা, আমাদের যে ল অ্যাসোসিয়েটস যারা আছেন তারা আপনার সাথে অ্যাড হতে পারেন, তারা অ্যাড হতে পারেন, কোম্পানিগুলো অ্যাড হতে পারেন, তাদের লিগ্যাল অফিসগুলোর সাথে আপনি অ্যাড হতে পারেন, এবং তারা আপনাকে সেই জায়গা থেকে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল ল, যেমন এখন সাইবার স্পেস, ক্রাইম ল এবং ডিজিটাল ফরেনসিক নিয়ে কিন্তু অনেক কাজ চলতেছে, সেগুলোর ক্ষেত্রে হয়তো আমাদের লিগ্যাল এইডের ওইভাবে কোনো সাপোর্ট আছে কিনা আই এম নট শিওর। তো আপনি হয়তো ভালো বুঝবেন এই জায়গা থেকে, ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট সাম আইডিয়াস। আর আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করতে চাচ্ছি সত্যিকার অর্থে, যে প্ল্যাটফর্মে ইন্ডাস্ট্রি গুলোও থাকবে এবং এডুকেশন গুলোও থাকবে। এখন দেখতেছি যে আমরা কতগুলো ইন্ডাস্ট্রি এবং কতগুলো সেক্টরকে আমরা আলাদা করতে পারি। এক্ষেত্রে আমাদের কিন্তু একটা মুজিব 100 ইন্ডাস্ট্রিয়াল একটা শোকেসিং আছে, সেখানে কিন্তু 100 অন্তত 20টা সেক্টর থেকে 100টা কোম্পানিও সেখানে পার্টিসিপেট করবে, যাদের সাথে ইউজিসির একটা এমইউ করার মানে
কথা আছে। যদি সেরকম কিছু প্ল্যাটফর্ম রেডি হয়, আমার মনে হয় সেই জায়গাটাও এটা আমরা সেখানে জানিয়ে রাখতে পারি যে এগুলোকে আনা যায় কিনা। থ্যাংক ইউ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। স্যার ওই প্রশ্নটার আনসার তো মনে হয় দেয়াই হয়ে গেছে যে টিম ছাড়া হবে কিনা, ইন্ডিভিজুয়াল কেউ অ্যাটেন্ড করতে পারবে না, হ্যাঁ, টিম ছাড়া হবে না, হবে না, কমপক্ষে 3 জন একটা টিম লাগবে, রাইট। আপনি একটা কোম্পানি তো, একা একজনের কোম্পানি পায় একটা, হ্যাঁ। ওকে, তাহলে আমরা মনে হয় প্রশ্নোত্তর পর্ব আপাতত শেষ করতে পারি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে গাইডলাইন গুলো দেখার পরেও না পেলে সেগুলো আমাদের যে কাউকে প্রশ্নগুলো ইমেইলে, ফেসবুকে বা যে কোনো জায়গায় যে ইভেন্টের যে পেজ আছে সেই পেজেও আপনারা মেসেজিং করতে পারেন। তো এই বলে আমরা কোশ্চেন আনসার সেশনটা শেষ করি। আমরা এখন আমরা জানি যে এই প্রতিযোগিতাটির মূল ইভেন্ট আসলে the International Conference on Fourth Industrial Revolution and Beyond, that is IC4IR 2021 শিরোনামের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। তো সেই সম্মেলনের বেশ কিছু আয়োজক বৃন্দ এখানে উপস্থিত আছেন। তো বিশেষভাবে আমি এখানে উপস্থিত আছেন টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক ডক্টর শামীম কায়সার স্যার, আইআইটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো কনফারেন্স আয়োজন সম্পর্কে স্যার কিছু কথা বলবেন, যেন একই সাথে এটিও একটি ইম্পর্টেন্ট ইভেন্ট। সো সেটা সম্পর্কে মূলত ওইটাই মূল ইভেন্ট, সো কোলোকেটেড দুইটাই। শামীম স্যার। থ্যাংক ইউ লায়েক ভাই, অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের হোল টিমকে, জাহিদ ভাইকেও, যে আপনারা এই ধরনের একটা প্ল্যাটফর্মে এটা অ্যাকচুয়ালি অর্গানাইজ করলেন আর কি। আমরা অ্যাকচুয়ালি এই আমি জাস্ট আপনাদেরকে খুব সংক্ষেপে আমাদের প্রস্তুতি এবং আমরা আসলে কোন কোন ট্র্যাকে পেপার নিচ্ছি, পুরো প্ল্যানটা কি, এই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব। আমি সর্বোচ্চ 5 মিনিট সময় নিব, বেশি সময় নিব না। সো IC4IR, International Conference on Fourth Industrial Revolution and Beyond. সো এটা হচ্ছে আমাদের লোগো, এটা আয়োজক হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর আমরা এই কনফারেন্সটা আয়োজন করছি বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী এবং আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। এ বিষয়ে অলরেডি আমাদের মাননীয় মেম্বার মহোদয় ইউজিসির উনি অলরেডি বলেছেন। সো আমাদের থিম যেটা, সোনার বাংলা গড়ার জন্য উদীয়মান শিল্প বিপ্লব, এটা হচ্ছে আমাদের মেইন থিম কনফারেন্সের। আমরা যেই ট্র্যাকগুলোতে পেপার নিচ্ছি, যদিও দিস ইজ নট লিমিটেড টু দিস ট্র্যাক, এনিথিং হুইচ ইজ রিলেটেড টু 4IR সেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাবজর্ব করব। বাট আমরা প্রেফার করি যে আমাদের পেপারগুলোতে এআই এর অ্যাপ্লিকেশন থাকুক, রোবোটিক্স, অটোমেশন, আইওটি, স্মার্ট এগ্রিকালচার, ডেটা অ্যানালাইটিক্স, ক্লাউড কম্পিউটিং, কমিউনিকেশন সিস্টেমস, নেটওয়ার্কস, as well as security, signal processing, natural language processing, এই 6টা মেইন ট্র্যাক। এছাড়াও আপনারা যদি রেলিভেন্ট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে রেলিভেন্ট যে কোনো পেপার দেন, সেটা হয়তো আমরা অ্যাবজর্ব করতে পারবো। এখন পর্যন্ত আমাদের আসলে ইচ্ছা অনেক বড়, আমরা চাই হচ্ছে নোবেল লরিয়েটরা আসুক। আমরা চেষ্টা করছি, এটাও আমাদের প্রফেসর শাহাদাত স্যারের নেতৃত্বে আমরা একটা সাব কমিটি আছে, ওই সাব কমিটি কাজ করছে। এখন পর্যন্ত কনফারেন্সে আমরা অ্যাকচুয়ালি 10 জন কিনোট স্পিকার চাই, অ্যারাউন্ড 10 জনের মতো। এদের মধ্যে যারা অ্যাকচুয়ালি আমাদেরকে কনসেন্ট দিয়েছেন, প্রথম যার ছবিটা দেখছেন স্টুয়ার্ট জে রাসেল, যারা অ্যাকচুয়ালি এআই নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই রাসেলের বই পড়েছেন। সো রাসেল ইজ ওয়ান অফ দেম। সেকেন্ড আছে হচ্ছে গিয়ে ফুকোদা, যিনি হচ্ছেন গিয়ে IEEE এক্স প্রেসিডেন্ট এবং রোবোটিক্সে ওনার অনেক 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 গবেষণা পাবলিকেশন আছে এবং ওনার সাইটেশনও মোর দেন 42,000, ওনার সাইটেশন নিয়ার অ্যাবাউট 1 লাখ। থার্ড হচ্ছে ম্যাথিউ টার্ক, এই তিনজন, উনি হচ্ছে IEEE ফেলো, আরো কয়েকটা সোসাইটির ফেলো। উনি ইমেজ অ্যানালাইসিস, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন নিয়ে কাজ করেন, ওনার সাইটেশনও 45,000 এর কাছাকাছি। এছাড়াও আমাদের সাথে আমাদের কনসেপ্ট দিয়েছেন এখন পর্যন্ত প্রফেসর সাইফুর রহমান, আপনারা অনেকেই চিনেন, উনি এবার IEEE চেয়ার পদে ইলেকশনও করছেন। উনি স্মার্ট গ্রিড নিয়ে রিসার্চ করেন। আর আছেন হচ্ছে গিয়ে
প্রফেসর এম জাহিদ হাসান, উনি প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর, উনি কোয়ান্টাম কনডেন্স ম্যাটার এই কোয়ান্টাম রিলেটেড কাজ করেন। অনেকে বলেন হচ্ছে গিয়ে উনি অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ পাওয়ার মতো কাজ করেছেন, উনি নোবেল প্রাইজ ক্লেম করেন আর কি, এই ধরনের। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লিস্ট। এখন পর্যন্ত আমরা যারা কনসেন্ট দিয়েছেন তার থেকে আমরা রেড মার্ক করেছি। আমরা দেখছি যে কারা অ্যাকচুয়ালি কাদেরকে আমরা আনতে পারি কিনোট স্পিকার হিসেবে। আর প্ল্যানারি সেশনের জন্য আমরা নোবেল লরিয়েটদের সাথে যোগাযোগ করছি কন্টিনিউয়াসলি। দেখা যাক আমরা আসলে এটাতে সফল হতে পারি কিনা। আর আমাদের পুরো কনফারেন্সের যেটা মেইন ইভেন্ট, এখানে ওপেনিং সেশন, প্ল্যানারি সেশন, কিনোট সেশন থাকবে, টেকনিক্যাল টক থাকবে, ওরাল এন্ড পোস্টার প্রেজেন্টেশন থাকবে। আমাদের টেকনিক্যাল টক আমরা অ্যাকচুয়ালি যেটা প্ল্যান করছি যে আমরা মোর দেন 300 প্লাস সাইটেশন, আই মিন দ্য 300 প্লাস আমরা পেপার পাবো আমরা এক্সপেক্ট করছি। এখন পর্যন্ত আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, আমরা মোর দেন 150 পেপার তো অলরেডি কনসেন্টেড, যেগুলো আমরা পাবোই। আর আমাদের সাবমিশন সিস্টেমে দেখলাম 42 পেপার অলরেডি সাবমিট হয়েছে, যদিও ডেডলাইন এখন অনেক দূরে আছে। আমরা 100টা পেপার অ্যাকসেপ্ট করব মুজিব শতবর্ষের 100 এই নাম্বারটার জন্য। আর আমাদের এই কনফারেন্সের অ্যাকচুয়ালি যে আউটকাম, যেটা অলরেডি আমরা জানি যে আমাদের এখানে মুজিব 100 আইডিয়া কম্পিটিশনের কথা আপনারা শুনেছেন। আমরা যেটা এক্সপেক্ট করছি যে আমরা এই কন্টেস্ট অ্যাজ ওয়েল এস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন, এই সব কিছু থেকে আমরা কিছু ইনোভেটিভ প্রজেক্ট পাবো। আমরা কিছু ইনোভেটিভ প্রজেক্ট শোকেসিং হবে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়ার জন্য প্ল্যাটফর্ম, যেটা আমাদের অনেক দিনের চাওয়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অ্যাকচুয়ালি আমাদের এই চাওয়াটাকে পূর্ণ করতে পারবে। এছাড়াও আমাদের নেটওয়ার্কিং হবে ডিফারেন্ট ইউনিভার্সিটির সাথে। আমরা আমাদের যে পেপারগুলো আছে সেগুলো হয়তো আমাদের পলিসি ডেভেলপমেন্টে কাজে লাগবে। আমাদের পাবলিশ পেপারগুলো বুক ফর্মে স্প্রিঙ্গার অ্যাজ ওয়েল এস এলসিভিআর থেকে পাবলিশ হবে। এবং আমাদের এই সবগুলো যে যতগুলো প্রেজেন্টেশন, যত এই সবগুলো ডিজিটাল আর্কাইভে সেভ হবে। সো এইগুলো হচ্ছে আমাদের আশা। আমরা এটার কোলোকেটেড ইভেন্ট হিসেবে আপনারা অলরেডি জানেন মুজিব 100 আইডিয়া কন্টেস্ট, যে ইভেন্ট এখন চলছে। আর এটার সাথে আরো মুজিব 100 ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশনও হবে, ওটারও কাজ চলছে প্যারালালি। আর আমরা অলরেডি বললাম আমাদের পাবলিকেশন পার্টনার হচ্ছে এলসিভিআর এন্ড স্প্রিঙ্গার। আমরা 3টা বুক পাবলিশ করব স্প্রিঙ্গার থেকে, আর একটা কনফারেন্স প্রসিডিয়াতে যাবে, সেটা এলসিভিআর এর। আর ইন্ডাস্ট্রি একাডেমিয়া প্ল্যাটফর্মটা আমরা যেটা এক্সপেক্ট করছি, এই ধরনের কোনো প্ল্যাটফর্ম হবে যেখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া মানে ইন্ডাস্ট্রি তাদের প্রবলেমগুলো থ্রো করবে, সেই প্রবলেমগুলো পিক করে ইউনিভার্সিটি রিসার্চের মাধ্যমে সেটা সলভ করবে। আর ইউজিসি এটাকে অ্যাকচুয়ালি আমাদেরকে একটা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে। সো দিস ইজ অল অ্যাবাউট। আর এখানে আমাদের সাবমিশন সিস্টেমের কিউআর কোড আছে, আর ডিটেইল আমাদের কনফারেন্স ওয়েবসাইটে আপনারা পাবেন। সো আমরা আশা করব আপনারা আপনাদের বেস্ট রিসার্চ সাবমিট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে শোনার জন্য। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামীম কায়সার স্যারকে। আসলে এই প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পেলাম যে একটা অনেক বড় ইভেন্ট বাংলাদেশে হতে যাচ্ছে ইউজিসির তত্ত্বাবধানে। এটাও একটা বড় ব্যাপার যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক বলা যেতে পারে ইউজিসি, সেই তাদের তত্ত্বাবধানে এত বড় একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। তো আমরা আশা করি এটি সাকসেসফুল হবে। তো এবার একেবারে শেষ প্রান্তে আমরা এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকের এই ওয়েবিনারের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের হোস্ট অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলাম স্যারকে। ধন্যবাদ ডক্টর আবু লাইক। আসলে ধন্যবাদ মানে আমরা ইউটিউবের পক্ষ থেকে আসলে আমরা খুবই অনার যে আমরা এই ধরনের একটা মানে কালের সাক্ষী হতে পারলাম। বিশেষ করে মুজিব শতবর্ষ উপলক্ষে তো বাংলাদেশে অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছে। তো ইউজিসির তত্ত্বাবধানে বা ইউজিসির সরাসরি যে গাইডলাইনে মানে আমরা একটা কনফারেন্স করতে যাচ্ছি, আমাদের যে অর্গানাইজিং কমিটি আমরা শুনলাম, তো তারই একটা কোলোকেটেড ইভেন্ট হলো মুজিব 100 আইডিয়া। তো আজকে সেই উপলক্ষে মুজিব 100 আইডিয়া কন্টেস্ট হোয়াট, হু অ্যান্ড হাউ যারা আজকে উপস্থিত ছিলেন প্রায় দীর্ঘ 2 ঘন্টা ধরে এবং মনোযোগ সহকারে শুনেছে, তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এবং আমি আশা করছি এখানে পার্টিসিপেন্ট অনেক বেশি হবে এবং আমরা
আমরা সবাই যে যার জায়গা থেকে এটা বেশি বেশি শেয়ার করবো যেন অনেক বেশি বেশি মানে পার্টিসিপেন্ট যেন এখানে সাবমিশন করে। তো আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধান অতিথি স্যার প্রফেসর ডক্টর এম সাজ্জাদ হোসেন, মাননীয় সদস্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তিনি অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং আমার ধারণা ওনার কথায় আমরা অনেকেই অনুপ্রাণিত হই এবং আমি ইতিমধ্যে হয়েছি আমরা সবাই। আমাদের এই আইডিয়া কন্টেস্টের যিনি স্পিকার যিনি চেয়ার ডক্টর মোহাম্মদ শাহাদুল হোসেন স্যার, উনি অনেক কষ্ট করেছেন এবং উনি অনেক ইনোভেটিভ অনেক ইয়ে করেন, আমাদের কাজকর্ম করেন। বিশেষ করে ওনার যে আমাদের যে কন্টেস্টের যে স্লোগানটা যে কি বলে আমাদের ইনোভেট লোকালি এন্ড লোকালি স্কেল গ্লোবালি, রাইট। এটা মানে এটা খুবই সুন্দর, মানে আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং আমার ধারণা মানে এটা খুবই ইনোভেটিভ একটা স্লোগান, এটা ইনোভেটিভ স্লোগান হয়েছে। আর এই কন্টেস্টের যিনি সেক্রেটারি একজন খুবই ডাইনামিক পারসন, খুবই স্ট্রং পারসন, ডক্টর শামিউল মামুন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ধারণা আপনাকে হয়তো অসংখ্য ফোন কল, অসংখ্য কি বলে ইমেইলের অ্যান্সার দিতে হবে এই আইডিয়া কন্টেস্ট নিয়ে। তো ওভারঅল আজকে যারা উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, আসলে 2 ঘন্টা হয়ে গেছে, আমাদের প্রায় 100 পার্টিসিপেন্ট ছিলেন, আমাদের ফেসবুকে লাইভও ছিল অনেক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে ছিলেন, তাদের অনেক মানে আমাদের মানে কি বলে আমাদের প্রশ্ন ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করি আমাদের ইউটিউব ইন ফিউচার আপনাদের যে কোনো এই ধরনের ইনোভেটিভ প্রোগ্রামের সাথে বিশেষ করে এই ধরনের মহৎ প্রোগ্রাম আমাদের শিক্ষা গবেষণামূলক প্রোগ্রামের সাথে আমরা সংযুক্ত থাকবো। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর আবুল হক ফর ইউর নাইস প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। তাহলে স্যার আমি এন্ড করে দিচ্ছি আর কি, আপনারা বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।